নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। আজ সন্ধ্যায় আপনাদের সঙ্গে ঠিক এই সময় আমি পার্থ বন্দ্যোপাধ্যায়। নিউজ চ্যানেল হিসেবে আমাদের বেশিরভাগ সময় রাজনীতি নিয়েই কাটে, অত্যন্ত স্বাভাবিক। আজ শনিবার, উইকেন্ড, তাতে কি? 4টে বিধানসভার উপনির্বাচনের ফলাফল বেরোচ্ছে আজ। দেশ জুড়ে আরও 9টা বিধানসভার, ফলে আজও সকাল থেকে রাজনীতির কচকচি আমাদের বেশি করতে হয়েছে এই কিছুক্ষণ আগে পর্যন্ত। এবার আসুন সপ্তাহান্তের এই সাময়িক অবকাশে আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়কে এই টেবিলে টেনে আনা যাক, যেটার সঙ্গে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। তবে আমি এই কথা আপনাদের বলতে পারবো না যে আজকে এই টেবিলে এই আলোচনায় কোনোভাবেই রাজনীতির অনুপ্রবেশ ঘটবে না, সেই গ্যারান্টি আমি দিচ্ছি না, কারণ বিষয়টি খুব স্পর্শকাতর। দেখুন, অনেক বছর ধরে হচ্ছে, হবে, এবার হবে, সামনের বার হবে, এই করে শেষ পর্যন্ত এবছর অনলাইনে সরকারি কলেজ এবং সরকার পোষিত কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া চালু হয়েছে এবং 24শে জুন থেকে অ্যাপ্লিকেশন পর্ব চালু হয়েছে। 6ই জুলাই পর্যন্ত ছাত্রছাত্রীরা অনলাইনে অ্যাপ্লিকেশন করেছেন। তারপর গতকাল মেধা তালিকা প্রকাশিত হয়েছে। এই মেধা তালিকা প্রকাশিত হওয়ার পর এবং যারা যারা অ্যাপ্লিকেশন করেছেন সেই অ্যাপ্লিকেশনের টোটাল সংখ্যা, মেধা তালিকায় কারা পেলেন কারা পেলেন না, সব মিলিয়ে যে পরিসংখ্যান সামনে এসেছে, তাতে আমাদের দেশের, আমাদের রাজ্যে উচ্চশিক্ষার বেশ কিছু ছবি, একটা ইন্টারেস্টিং চেহারা আমাদের সামনে ধরা পড়ছে। এবং সেই ইন্টারেস্টিং চেহারাটাকে পুরোপুরি পজিটিভ বলা যাচ্ছে কি না, এটা একটা বিতর্কের বিষয়। অর্থাৎ ছবির মধ্যে সংকেত রয়েছে, সেই সংকেতের কিছু কিছু জায়গায় অশনি সংকেত আছে কি না, সেটা রীতিমতো আলোচনা এবং বিতর্কের বিষয়। এই বিষয়টাকে সামনে রেখে, যেহেতু গতকালই এই মেধা তালিকা সামনে এসেছে এবং তারপরে এই নিয়ে আলোচনা শুরু হয়েছে, আজ সপ্তাহান্তিক এই অবকাশে আমরা কয়েকজন বিশিষ্ট শিক্ষাবিদকে এখানে ডেকেছি এই টেবিলে আজকে এই সন্ধ্যায় আলোচনা করার জন্য। তাদের নিজস্ব কারো কারো রাজনৈতিক পরিচয় থাকতে পারে, কিন্তু একটা জায়গায় তাদের পরিচয় এক, তারা প্রত্যেকে শিক্ষক, তারা শিক্ষাবিদ এবং রাজ্যের উচ্চ শিক্ষার সঙ্গে জড়িয়ে। আসুন আমি আপনাদের সঙ্গে আলাপ করাই। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক সমীরণ চট্টোপাধ্যায়, সিনিয়র মোস্ট অন দিস টেবল, যিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি বিভাগে দীর্ঘদিন অত্যন্ত সুনামের সঙ্গে শিক্ষকতা করেছেন, দপ্তরের দায়িত্ব সামলেছেন, এখন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উনি উপাচার্যের দায়িত্বে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস। পার্থবাবুও যাদবপুরের তথ্য প্রযুক্তির লোক, কিন্তু পার্থবাবু তাঁরও একটা রাজনৈতিক পরিচয় আছে, রাজনৈতিক পরিচয়ে তিনি একাধিকবার এই আলোচনায় এসছেন। আজকেও তিনি তার রাজনৈতিক খোলস থেকে বেরিয়ে আসবেন আমি মনে করছি না, কিন্তু তিনি শিক্ষাবিদ হিসেবে আজকের এই এই আলোচনায় রয়েছেন টেবিলে। বিজেপির পক্ষ থেকে, রাজ্য বিজেপির তরফ থেকে অধ্যাপক বিমল শঙ্কর নন্দ, বিমলবাবুও বিশিষ্ট অধ্যাপক শিক্ষাবিদ, এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, অফিসিয়ালি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি কিন্তু অধ্যাপক শিক্ষাবিদ প্রদীপ্ত মুখোপাধ্যায় আজকে আমাদের এই টেবিলে রয়েছেন। আমি আগেই বলেছি আমাদের আলোচনার শিকড়টা যে অনলাইনে ভর্তির প্রক্রিয়া শুরু হলো এবং সেই প্রক্রিয়ায় কজন অ্যাপ্লাই করলেন, কটা আসন আছে, কতজন আসন পেলেন, কতজনকে অপেক্ষায় থাকতে হবে, এই বিষয়টা নিয়ে আমাদের আলোচনাটা শুরু হবে এবং তা থেকে আমরা বোঝার চেষ্টা করব আমাদের এই মুহূর্তে পশ্চিমবঙ্গে উচ্চশিক্ষায় চেহারাটা ঠিক কেমন, কি কি সংকেত, অশনি সংকেত ধরা পড়ছে। আমি একদম প্রথমে আপনাদের একটু দেখিয়ে নিই যে রাজ্যের 16টি বিশ্ববিদ্যালয়ের 471টি কলেজে অনলাইনে ভর্তি প্রক্রিয়া হয়েছে। এর ভর্তির পোর্টাল খুলেছিল 24শে জুন। 24শে জুন থেকে ছাত্রছাত্রীরা অ্যাপ্লিকেশন করতে শুরু করেছেন। 6ই জুলাই পর্যন্ত তারা অ্যাপ্লিকেশন করেছেন, 6ই জুলাই শেষ দিন ছিল। এবং তারপরে প্রথম মেধা তালিকা, যা 12ই জুলাই অর্থাৎ গতকাল প্রকাশিত হয়েছে। অর্থাৎ প্রথম পর্বের কাজটা শেষ হয়েছে। এবার দ্বিতীয় পর্বের কাজ, তৃতীয় পর্বের কাজটা এখন অনেকটা হবে, কিন্তু প্রাথমিকভাবে এইটুকু বলা যায় যে অনলাইনে ভর্তি শেষ অবধি শুরু হলো এবং এখনো পর্যন্ত সে অর্থে কোনো বিঘ্নের খবর নেই, নির্বিঘ্নভাবেই প্রক্রিয়া চলছে। আমি অন্য পরিসংখ্যানগুলো যেখানে কোথাও কোথাও সংকেতটা অশনি সংকেত কিনা বিতর্ক থাকতে পারে, সেই বিষয়ে যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন এই টেবিলে বিশেষ করে বিমলবাবু, পার্থবাবু এবং প্রদীপ্ত আছেন তাদের সামনে রাখতে চাই। আমি বিমলবাবু প্রথম আপনার কাছেই রাখি। যখন 2013-14 পর থেকে আমরা শুনছিলাম যে এবছর থেকে অনলাইন, তখন কিন্তু একটা বারবার অভিযোগ উঠছিল বিভিন্ন কলেজে অফলাইন ভর্তি প্রক্রিয়াতে একটা বড় দুর্নীতি। তখন শাসক দল তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের বিরাট দাপট এবং বহু কলেজে এইভাবে আমরা অভিযোগ পেয়েছি যে ভর্তি হতে গেলে টাকা দিলেই ভর্তি হয়ে যাচ্ছে ইত্যাদি, যেটাকে আটকানোর জন্য অনলাইন প্রক্রিয়ার দরকার, কিন্তু শেষ অবধি সেই প্রক্রিয়াটা চালু হলো না। আলটিমেটলি তো 2024-এ হয়েছে।
আপনি কি আশাবাদী যে এই ভর্তির দুর্নীতির বিষয়টা আর আলোচনায় আসবে না? আমি একটা কথা বলি, আমি চেষ্টা করব নিজের রাজনৈতিক পরিচয়টাকে একদম বাইরে রেখে একদম শিক্ষা বিষয়ে আলোচনা করতে। প্রথম এটা নিয়ে চর্চা হয়েছিল 2013 সালে। 2013 সালে তখনও কিন্তু শিক্ষামন্ত্রী ছিলেন এই বর্তমান শিক্ষামন্ত্রী, এবং আমার মনে আছে যেদিন এটা নিয়ে চর্চা হচ্ছে যে অনলাইন ভর্তি প্রক্রিয়া চালু হবে, সেন্ট্রালাইজ পোর্টাল চালু হবে একটা বিশেষ কোম্পানিকে দিয়ে, নাকি সফটওয়্যার বানানো হয়েছিল, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তাদের সঙ্গে রেজিস্ট্রার, কন্ট্রোলার অফ এক্সাম, তাদের ডেকে বিকাশ ভবনে মিটিং শুরু হয়েছিল। হঠাৎ করে মাঝপথে নাকি শিক্ষামন্ত্রী মিটিং ছেড়ে চলে যান দুপুরবেলা, যে আমার আর এই মিটিংয়ে থাকার কোনো যোগ্যতা মানে নেই, অধিকার নেই, আমি চলে যাচ্ছি। পরে দেখা গেল ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে, ওনাকে অন্য ডিপার্টমেন্ট দিয়ে পার্থ চ্যাটার্জিকে আনা হলো, এবং উনি সঙ্গে সঙ্গে এসেই প্রথম ডিসিশন নিলেন ও সব পোর্টাল ফোটাল হবে না। তারপর ইতিহাস সকলে জানে কি ঘটেছে ভর্তি নিয়ে। এখন সত্যিকারের পোর্টাল দিয়ে যদি ঠিকমতো কাজ করা হয় সৎভাবে, তাহলে কিন্তু টাকা, এই যে টাকা নিয়ে ভর্তির ব্যাপারটা থাকে না, এটা নিয়ম এক। দুই, তবে আমি আবার এটাও বিশ্বাস করি যে ওই গাই বাছুরের সার থাকলে বনে গিয়ে দুধ দিয়ে আসে। টাকা যদি কেউ কামানোর থাকে, নানাভাবে কামানোর বন্দোবস্ত আছে, সেটা অন্য। কিন্তু আপনাদের মূল অভিযোগ ছিল, আপনি আপনার রাজনৈতিক পরিচয় দূরে রেখে পাশে রেখে বলবার চেষ্টা করছেন, কিন্তু আমি আপনাকেই প্রশ্ন করছি আপনার রাজনৈতিক পরিচয়ের প্রেক্ষিতেই, যে বিরোধীদের, তৃণমূল কংগ্রেসের বিরোধীদের একটা অভিযোগ ছিল, রাজনৈতিকভাবে যারা বিরোধী তাদের অভিযোগ ছিল যে টাকা কামানোর জায়গাটাকে বন্ধ হয়ে যাবে এই আশঙ্কাতে অনলাইন প্রক্রিয়া সিস্টেমটা চালুই করা হচ্ছে না। সেই তৃণমূল সরকার, সেই তৃণমূলের শিক্ষা দপ্তর, শিক্ষামন্ত্রী কিন্তু চালু করেছে। আচ্ছা, একটা কথা হলো, একটা প্রশ্ন করি, আরেকটা তাহলে প্রশ্নটা তুলে দিই। আজকে আমার কোনো ব্যক্তিগত মানে প্রাইভেট ইউনিভার্সিটি কলেজের প্রতি কোথাও কোনো ক্ষোভ নেই, রাগ নেই, তারাও আছে, আমরাও আছি, যে যোগ্য সে থাকবে, এটা হচ্ছে একেবারে যোগ্যতমের বাঁচার নীতি। এইটা যে চালু হবে সে তো আজ কয়েক বছর ধরে শুনে আসছে। এক্স্যাক্টলি 2022-এ তো শিক্ষামন্ত্রী, তখন আবার ব্রাত্য বসু, তিনি প্রেস কনফারেন্স পর্যন্ত করেছিলেন। ওকে, এবারে তাহলে এবারে হায়ার সেকেন্ডারি রেজাল্ট কবে বেরিয়েছিল, পোর্টালটা কবে খুললো, মাঝখানে 1 মাস 8 দিন দেরিটা হলো কেন? প্রাইভেট কলেজগুলো যাতে ভর্তি নিয়ে নেয় তার জন্য। আমি যদি এই প্রশ্নটা করি, ভালো লাগবে শুনতে? সুতরাং গোটা শিক্ষা দপ্তর, গোটা পশ্চিমবঙ্গের সমাজ বা রাজনীতির মতো নেতৃত্বহীনতায় ভুগছে। একটা মানে মানে ভালো নেতৃত্ব দরকার। সবথেকে বড় কথা, দেখুন অনেক বিতর্ক হয়েছে, কিন্তু অনলাইন প্রক্রিয়া ওয়ান্স ইট স্টার্টেড, এটা প্রত্যেক বছর হবে, এবং এই যে দুর্নীতির অভিযোগ বারবার উঠেছে, ভর্তি নিয়ে দুর্নীতি, সেটা দূর হলো কিনা, মূল প্রশ্ন এটা, এর অভিযোগ আর পাবো কিনা। ভর্তি নিয়ে দুর্নীতি তোমরা সবাই জানো, পার্থদা তুমি নিজেও একটা সিস্টেমের সঙ্গে কিছুদিন যুক্ত ছিলে, যে বেশ কিছু বছর এই ভর্তি নিয়ে দুর্নীতি, ওই পান্ডা ফান্ডা যবে থেকে চলে গেছে তবে থেকে আর নেই। এই পান্ডা নিয়ে অনেক সমস্যা ছিল, সে নিয়ে পার্থদারা ভালো স্লোগানও বানিয়ে দিয়েছিলেন। এখন মুশকিল হচ্ছে, ব্রাত্য বসুকে সরিয়ে দিয়েছিল কি পান্ডাই, সেটা তো আমি জানি না, সেটা তো সিস্টেমের ব্যাপার, আমার একদমই জানা নেই। দ্বিতীয় কথা যেটা হচ্ছে, দেখো পার্থদা, আমাদের যে 461টি কলেজে কাজগুলো শুরু হয়েছে, আমরাও কোনো না কোনোভাবে এর সঙ্গে যুক্ত যারা কলেজে পড়াই। আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা সেন্ট্রালাইজ সিস্টেমের ফলে একটা ছাত্রর কাছে প্রচুর অপশান যেমন খুলে যাচ্ছে, এবং সবথেকে বড় কথা, তার যে হয়রানিগুলো হতো এ যাবৎকাল, ছুটে যাওয়া, ইনফরমেশন না পাওয়া, কিংবা সমস্ত কিছু একটা জায়গায় না পাওয়া, এটাও এই সমস্যাটা দূর হয়ে গেছে আজকের ডিজিটাল যুগে। তো গেছে, কিন্তু যেটা 13-এ হতে পারতো সেটা এসে 24-এ হয়েছে। হয়েছে তো ফার্স্ট অফ ইটস কাইন্ড। উত্তরটা তো পেলাম না, জাস্ট একটা মিনিট থামাচ্ছি, তারপরে আমি উত্তরটা পাবো। যে যেদিন রেজাল্ট বের হলো তার 7 দিনের মধ্যে, এটা পার্থদা করেননি, আপনি 1 মাস 7 দিন কেন হয়েছে? তো অ্যাট লিস্ট আরে হয়েছে, নিট বা নেট হয়নি তো, সেটা আমি দেখতে পাচ্ছি না। নিট 1 মাস 7 দিন পরে। আচ্ছা স্যার, আপনি বলছেন 3 বার বললেন, 4 বার, আমি এই প্রশ্নটা 3 বার বা 4 বার বললে তো আপনার উত্তরটা প্রশ্নটা পাল্টে যাবে না, প্রশ্নটা একই থাকবে। নিট বা নেট নিয়ে যেমন আমাদের প্রশ্ন পাল্টাবে না, নিট ক্যান্সেল হয়, নিট ক্যান্সেল হয় না, নেট ক্যান্সেল হয়, উত্তর পাবো না আমরা যে উত্তরটা দিচ্ছি, কত অ্যাপ্লিকেশন পড়েছে স্যারের কাছে নিশ্চয়ই তথ্য আছে, 7 লাখের উপর অ্যাপ্লিকেশন পড়েছে। এই অ্যাপ্লিকেশনটা পড়ার কনটেক্সটে ফার্স্ট প্রেফারেন্স যে কলেজগুলো দেওয়ার কথা ছিল, তারা নির্দিষ্ট স্টুডেন্ট পাচ্ছে, এবং গতবারের থেকে বেশি স্টুডেন্ট পাচ্ছে। আমরা 7 লাখ পড়েনি, আমাদের কাছে হিসেব আছে 5 লাখের কিছু বেশি পড়েছে, 5 লাখ কিছু বেশি বেশি পড়েছে, ভুল বলেছি, সরি, 5,30,000-এর বেশি পড়েছে। আসলে ওই আমার যে উচ্চ মাধ্যমিকের সংখ্যার সঙ্গে আমি গুলিয়ে ফেলেছিলাম।
এবার এই 5,30,000-এর মধ্যে মহিলার সংখ্যা বেড়েছে, সেটাও আপনারা দেখেছেন। ফলে 1 মাস 7 দিনের দুর্নীতিটা বন্ধ হচ্ছে। আমি বলছি 1 মাস 7 দিনের ডিলেটার ফলে যদি সত্যি অসুবিধা হতো, তাহলে এই 5,30,000 অ্যাপ্লিকেশন পড়লো কি করে, এই কথাটা মাথায় রাখতে হবে। তাহলে তো বলতে হবে প্যান্ডেমিকের সময় কেন দেরি হলো, প্যান্ডেমিকের রেজাল্টে কি হলো, তারপরে বর্তমান রেজাল্ট কি হলো, পুরো ভারতব্যাপী রেজাল্ট কি হলো, এসব অনেক তথ্য তালাশ করতে হবে। একেবারে না প্রদীপ্ত, আমি আপনার সঙ্গে একমত হতে পারছি না। দেখুন, যদি এটা নির্দিষ্ট আমার উচ্চ মতটা মাধ্যমিক কি? পরীক্ষার আগে আমরা এবছর থেকে অনলাইনে ভর্তি করব, এই ঘোষণাটাও শিক্ষামন্ত্রী করে রাখতে পারতেন যে আমরা এবছর থেকে অনলাইন চালু করব। তবে হ্যাঁ, সেখানে একটা বিশ্বাসযোগ্যতার অভাব অবশ্যই থাকতো, কারণ এর আগে 2022-এও উনি সাংবাদিক সম্মেলন করেছেন যে এই বছর থেকে আমরা চালু করব। তারপরে যারা বিকাশ ভবনে এই কাজের সঙ্গে যুক্ত, সরকারি কিছু কলেজের অধ্যাপক অধ্যাপিকারাও আছেন, বেসরকারি কিছু জায়গাতেও আছেন, তারা দেখেছেন বা তারা জানেন, আমরা যারা কিছুটা শুনেছি তাদের কাছ থেকে, যে একটা এরকম সেন্ট্রালাইজ সিস্টেম করতে গেলে যেখানে ছাত্রছাত্রীদের বিনা পয়সায় করতে পারছে, 25টা সাবজেক্টে করতে পারছে, সেই জায়গা থেকে ছাত্রছাত্রীদের যে যাবতীয় সুবিধা এবং সাপোর্ট সিস্টেমটা বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে হচ্ছে, ইউজার ম্যানুয়াল টিউটোরিয়াল দেওয়া হয়েছে। 12 বছর লাগতেই পারে, তাই তো? 11 বছর লাগতেই পারে। 2013 বলছেন না যে ভারতের দুর্নীতি দূর করতে, ভারতের গণতন্ত্র আনতে 75 বছর পরেও কেন 60 বছর বিজেপিকে আনতে হয়? একটা লাইন বলি, আমরা তো সেখানে করতে পেরেছি। 2013 সালে যতদূর জানি একটা আর কোন রাজ্য করতে পেরেছে আমি জানি না। 2013 সালে আমি বলছি, আমি শেষ করি, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে এক্ষুনি কথা বলো, স্মৃতি কুমার সরকার এটা চালু করেছিলেন। মানে হলেও সমস্যা, এলাকার মধ্যে হলেও সমস্যা। না প্লিজ মানে প্রদীপ্ত, নিজের না হলেও সমস্যা, পক্ষে হলেও অনেক সমস্যা। 13 বছর লাগলো, এটা সরলীকরণ। আপনাদের ক বছর লাগবে স্যার? অপদার্থতা থাকবে না, খাউঙ্গা না খানে কোনো অপদার্থতা নেই তো, নিট আর থাকতে নেটের হবে জন্য কেন? অপদার্থতা নেই, আরে অপদার্থতা নেই, নিট আর নেটের জন্য প্রদীপ্ত, অপদার্থ নেই। তৃণমূল সরকার নিটের জন্য আপনারা বলবেন না যে ধেরে ইঁদুর কোথা থেকে বেরোবে, নেটের জন্য বলবেন না কেন হয় না? প্রদীপ্ত, না, দেখুন অপদার্থতার কথা যখন হয় না তো, আপনি খুঁচিয়েছেন, খোঁচানো রেজাল্ট পাচ্ছেন। আপনি শুরুতে বলছেন, পার্থদা তুমি প্রথমে বলছো যে একটা বিদ্যজনেদের নিয়ে এসেছি, এখানে রাজনীতি থাকবে না, ভালো আলোচনা হবে, সেখানে দুর্নীতির প্রসঙ্গ টেনেছো। আর দুর্নীতির প্রসঙ্গ যখন টানবে তখন নিটের কথা আসবে না। নিট কেন ক্যান্সেল হলো না এবং নিটে কেন ধেরে ইঁদুর ধরা পড়বে না, বাকি শুদ্ধ বিসর্জন ধরবে না, সেইখানে সুপ্রিম কোর্টও বলেছে না কোনো দুর্নীতি হয়নি, কোনো দুর্নীতি হয়নি। স্যার কোন জায়গা থেকে কোন কথা আনতে হয় বিজেপি জানে। বিজেপি আসলে না খাগুদা না খানেদুঙ্গা করার পরে 13 বছরেও নিটের দুর্নীতি দূর করতে পারবে না। নিটের দুর্নীতি তো 24 অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। নিটের দুর্নীতি যা হয়েছে ওপেন করা হয়েছে, সিবিআই সরকার দায়িত্ব নেয়নি, আর এখানে আপনারা সরকারের আলোচনার বাইরে রাখুন। এখানে একটা আরিয়ানাও হলে বলেন পশ্চিমবঙ্গ ব্যর্থ হয়ে গেল, এখানে আপনারা নিট হলে বলেন না না কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। এটাই হচ্ছে বিজেপির সমস্যা, দায়বদ্ধতার সমস্যা। প্রদীপ্ত, আমি কিন্তু একজন কলেজ শিক্ষকের সঙ্গে কথা বলছি। প্রদীপ্ত, অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট মেশালেন। একদিকে বলছেন কলেজ শিক্ষক, একদিকে বলছেন দুর্নীতি বন্ধ হবে না, 13 বছর বন্ধ হলো কি করে? আপনি খোঁচাচ্ছেন, আপনি উত্তর পাচ্ছেন না 13 বছর তো লেগে 11 বছর তো লেগেছে, আমরা দেখতেই পাচ্ছি। লেগেছে। আচ্ছা নিট আচ্ছা, দুর্নীতি এক মিনিট নেট আলোচনার বিষয় নয় আজকে। অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা যাবে না, সময় চলে যাচ্ছে। আমি যেহেতু এই প্রশ্নটা অত্যন্ত স্বাভাবিক কারণে করেছি। দেখুন, আমি যে সাংবাদিকতা করছি গত 10 বছরে, আমি তো দেখেছি যে এই অভিযোগ উঠেছে, কলেজে ভর্তি হতে পয়সা লাগছে। আমি পার্থবাবু আপনার কাছ থেকে সংক্ষেপে শুনতে চাই, বিতর্ক থাকতে পারে, বিতর্ক থাকবেই, কিন্তু অনলাইনে ভর্তি যে শেষ পর্যন্ত চালু হলো, আপনি আশাবাদী যে কলেজে ভর্তি নিয়ে দুর্নীতিটা বন্ধ হবে? অনেকটাই কমবে, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। এই কারণের জন্য আমি বলছি যে প্রযুক্তি নির্ভর এই ব্যবস্থাটার মধ্যে দিয়ে কি বলবো, ভর্তি প্রক্রিয়াটা যেটা হলো এটা দেরিতে হলেও হয়েছে। আমি বললাম যে ওই বেটার লেট দ্যান নেভার, দ্যাট ইজ মাচ বেটার সবসময় আমাদের ক্ষেত্রে। এবং 2-3টে কারণে হচ্ছে যে বেটার। অ্যাক্ট হচ্ছে যে আমাদের খুব প্রান্তিক অঞ্চলে থাকেন এবং প্রান্তিক অংশের মানুষ, পড়ুয়া যারা, তাদের পক্ষে না এই সত্যি এই কলকাতা শহর থেকে শুরু করে মূলত জেলার ছেলেমেয়েরা, তারা যখন পড়তে আসেন মানে খাবি খেয়ে যান যে কোন কলেজে যাব, কি পড়বো, কারকে ধরবো, এবং তারপরে বিভিন্ন রকমের দালাল ঘুরে বেড়াতে থাকে কলেজের ধারপাশ জুড়ে। আমি বলছি যে এটার থেকে খানিকটা রেহাই ডেফিনেটলি মানুষ পাবেন। এবং আমি দুটো জিনিস উল্লেখ করতে চাই যে আসলে এই অনলাইন ব্যবস্থা না হলে, কেন এমন নয় যে অনলাইন ব্যবস্থাটা চালু করা খুব প্রযুক্তির মামলায় খুব কঠিন কাজ ছিল, কারণ আমি বলছি যে এই সরকারের আমলেই, এমনকি এর আগের সরকারের আমলে জয়েন্ট এন্ট্রান্স ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেলের পরীক্ষা সেটা হচ্ছে যে সেন্ট্রালি অনেক হচ্ছে, ফলে অনলাইন এটা চালু করা যেত। তাহলে প্রশ্নটা হচ্ছিল একটা যে আপনি কি দৃষ্টিভঙ্গিতে দেখতে চান
এবং এখানে আপনি যে স্বচ্ছতা যদি রাখতে চান তাহলে কি কি মূল্য দিতে হবে, চোকাতে হবে। দুটো মূল্য শাসক দলকে চোকাতে হয় সাধারণত। একটা হচ্ছে নিয়ন্ত্রণের রাজনীতি, আমরা যেটা করতে চাই, মানে আমাদের বিভিন্ন জায়গায় শাসক দলকে আমরা দেখে থাকি। ফলে তারা যখন নিয়ন্ত্রণের রাজনীতি করেছিল, যেরকম ভাইস চ্যান্সেলর কে বা কারা হবেন সেটাকে নিয়ন্ত্রণ করা, তেমনি ছাত্র কে বা কারা ঢুকবে সেটা নিয়ন্ত্রণ করা যেত। এই হচ্ছে মানে ডিসেন্ট্রালাইজড ব্যবস্থার মধ্যে আজকের আলোচনার সঙ্গে সংশ্লিষ্টতা নেই, কিন্তু তৃণমূল কংগ্রেসের ভেতরে কিন্তু একটা পরিচ্ছন্নতা মানে না না, তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে আমি বলছি, তৃণমূল কংগ্রেস থার্ড টাইম হচ্ছে এখানে গভর্নেন্সে এসছে, সুযোগ পেয়েছে। পার্টিকে দুর্নীতিমুক্ত করার একটা প্রক্রিয়া কিন্তু আমাদের চোখে পড়ছে। না, অনেক অভিযুক্তদের এটা পুলিশ ধরছে, ব্যবস্থা নিচ্ছে, দেখছেন, এটাও ঠিক। আমি জানি না, সেটা তৃণমূলকে প্রমাণ করতে হবে। ধরুন টেটের দুর্নীতি, এটা তো প্রমাণ করেছে দুটো জিনিস, একটা হচ্ছে নিয়ন্ত্রণের রাজনীতি, কে বা কারা শিক্ষক হবেন আর কত টাকা দিয়ে শিক্ষক হবেন। ফলে এই যে এটার থেকে যদি তৃণমূল কিছু শিক্ষা নিয়ে থাকে, আমার কথা যে তৃণমূলের শিক্ষামন্ত্রী অব্দি জেলে গেছে, শিক্ষা দপ্তরের বহু মাথা জেলে গেছেন, ফলে মুখ পুড়েছে তৃণমূলেরই, কারণ তারাই হচ্ছে যে শাসন ক্ষমতায় ছিল। ফলে আমার প্রশ্ন হচ্ছে যে এই রাজ্যের মানুষের স্বার্থে, এই রাজ্যের পড়ুয়াদের স্বার্থে আপনি এমন একটা স্বচ্ছ ব্যবস্থা চালু করুন, সরকারে যতক্ষণ আছেন, ফলে ততক্ষণ পর্যন্ত আপনাকে এই স্বচ্ছতা মেনটেন করতে হবে। ফলে স্বচ্ছতার একটা অংশ ডেফিনেটলি প্রযুক্তি নির্ভর এই কাউন্সিলিং ব্যবস্থা। এই নিয়ে আমার অন্তত সন্দেহ নেই, কিন্তু আমি একটা ওয়ার্নিং দিচ্ছি যে প্রযুক্তি নির্ভর ব্যবস্থা হলেই সমস্ত দুর্নীতির ছিদ্র বন্ধ হয়ে যায় তা না। প্রযুক্তি নির্ভর ঢঙে ত্রাণ বিলির ক্ষেত্রে আমরা দেখেছিলাম, অনলাইনে ত্রাণ বিলি যখন হয় কীভাবে হচ্ছে যে হরিল লুট হয়। আপনি প্রযুক্তি নির্ভর ঢঙে আপনি যদি বলেন যে ডিজিটাইজড হচ্ছে আমাদের ভূমি সংস্কার, এই ভূমি রাজস্ব দপ্তরের ম্যাপ, সেখানে দাঁড়িয়ে কি পরিমাণ দুর্নীতি এখনো রয়ে গেছে। আপনি এরকম প্রযুক্তি নির্ভর ঢঙে ওএমআর ট্যাম্পারিং হয়, এটাও দেখেছি। ফলে প্রযুক্তি নির্ভর ব্যবস্থা ডেফিনেটলি আগের ব্যবস্থার চাইতে ভালো এই সেন্ট্রাল কাউন্সিলে, কিন্তু নিশ্চিন্ত, কিন্তু এটা নিশ্চিন্ত হওয়ার কোনো কারণ নেই একেবারে দুর্নীতি মুক্ত আমরা একটা। এবার আসুন, আমি কতগুলো পরিসংখ্যান সামনে রাখতে চাই যা মানে সামনে এসেছে এই ভর্তি প্রক্রিয়া, অনলাইন ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে, এবং বিশিষ্ট শিক্ষাবিদদের ডাকার উদ্দেশ্য যে এই পরিসংখ্যানগুলো নিয়ে আমরা বোঝার চেষ্টা করব যে পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষার চেহারাটা, উচ্চশিক্ষার কি বলবো ময়দানটা এই মুহূর্তে কেমন, সেখানে ঘাস কীরকম, সেখানে পিচ কীরকম। যেমন ধরুন, আমি আপনাদের সামনে প্রথম পরিসংখ্যান যেটা রাখতে চাই, রাজ্যে সব মিলিয়ে টোটাল এই যে কটা সরকারি এবং সরকার পোষিত কলেজ সব মিলিয়ে আসন সংখ্যা 9,48,787। উচ্চ মাধ্যমিকে এবছর যারা উত্তীর্ণ হয়েছেন তাদের সংখ্যা 6,79,784। এবং এটা মনে রাখতে হবে, এটা শুধু উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণদের সংখ্যা, এর সঙ্গে সিবিএসই, আইসিএসই, এই সমস্ত সেন্ট্রাল বোর্ড থেকে অনেক ইংলিশ মিডিয়ামে পড়ে, এখন বিভিন্ন শহর মফস্বল শহরে তো ইংলিশ মিডিয়ামের রমরমা, বহু ছেলে মেয়ে কিন্তু এই সমস্ত বোর্ড থেকে পাশ করেছেন, তারা উচ্চ মাধ্যমিক পেরিয়েছেন। এবং সব মিলিয়ে সংখ্যাটা আমার কাছে নেই, কিন্তু শুধু উচ্চ মাধ্যমিকে পশ্চিমবঙ্গ সংসদ, উচ্চ মাধ্যমিক সংসদ যে পরীক্ষা নেয় সেখান থেকে পাশ করেছেন প্রায় 6,80,000-এর মতো ছেলে মেয়ে। কিন্তু মোট আবেদন পড়েছে 5,27,781। যদি এই 6,80,000 থেকে 5,27,000 বা 5,28,000 বাদ দেন, তাহলে দেখা যাবে প্রায় 1.5 লক্ষের বেশি অ্যাপ্লিকেশন নেই। এবার এটা একটা বিষয় যে কিছু ছেলে মেয়ে নিঃসন্দেহে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং এই সমস্ত পড়েছে। জয়েন্ট এন্ট্রান্সে আমি এখানে সমীরণ বাবু আছেন, সম্ভবত 1 লাখের মতো ছেলে মেয়ের নাম থাকে, ঢোকে 1,015। তাহলে বাকি তো ওখানে ওরা অন্তত 85 থেকে যাচ্ছে। ফলে কেউ হয়তো নার্সিং পড়তে যাচ্ছেন, কেউ পলিটেকনিকে ভর্তি হচ্ছেন, সেখানেও কিছু ভর্তি হচ্ছে। কিন্তু স্যার, আমি আপনার কাছে জানতে চাই সমীরণ বাবু, যে এই যে সংখ্যাটা কলেজে মোট আবেদনের সংখ্যাটা, এটা কি আপনার মনে হচ্ছে সাফিসিয়েন্ট, এটাই হওয়ার কথা, নাকি অনেকেই আর কলেজে পড়তে আগ্রহী হচ্ছে না? না, কলেজে পড়তে আগ্রহী হচ্ছে না বলেই মনে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যদি সিবিএসই আইসিএসই যোগও করে ফেলেন, ওই 9,48,000 সংখ্যা আপনি পৌঁছবেন না, চান্সই নেই। কারণ আমি জানি, আপনাকে বলে দিচ্ছি, আমি 10 লক্ষ টাইপের একটা সংখ্যা হচ্ছে সিবিএসই ভারতবর্ষে জুড়ে, তাতে আপনি 1 লক্ষ এখানে পাবেন না। আর আইএসসি টোটাল সংখ্যাটাই 1 লক্ষের কাছাকাছি, তাতে আপনি এখানে 20,000-এর বেশি পাবেন না। সুতরাং কোনো অবস্থাতেই 9,48,000, মানে 9,48,000 ইজ ওয়েল এনাফ না ওয়েল টু অ্যাকোমোডেট অল স্টুডেন্টস, আগ্রহী যারা ওয়েল এনাফ আমি বলবো না, আমি উল্টো বলবো। আমি বলবো যে আমি কিন্তু আমার কোনো কথার সঙ্গে কোনো রাজনীতি নেই, পুরোটাই একদম সার্বিকভাবে একাডেমিক। আমার মনে হয় এই সমস্ত সংখ্যাগুলো যারা বানান, মানে আমি আমার ইউনিভার্সিটিকে ধরেও বলতে পারি, যারা বানান তারা যখন এগুলো বানান, তারা যখন এই কলেজ 461টা কলেজ, 16টা ইউনিভার্সিটি সব বলেন, এগুলোতে আসলে এত সংখ্যাতে পড়ার বড় জায়গাই নেই। সুতরাং এই পুরোটাই হচ্ছে একটা সংখ্যা নিয়ে খেলা।
এই আপনিও যা করছেন, ওখানেও যা হচ্ছে, সবটাই তাই। সুতরাং এই যে আপনি দেখছেন 5 লক্ষ 6 লক্ষ ছেলে মানে আসলে সিস্টেমের মধ্যে আছে, ওইটাই থাকার কথা, ওর বেশি থাকার কথা না। তার বেশি আপনি যদি কিছু করে রেখে দেন এবং করে রেখে না করে রেখেই বলেন করে রেখে দিয়েছি, সে আপনার মামলা, ওটা নেই। কিন্তু স্যার একটা জায়গায় কিন্তু না, বিষয়টা আমার মিলছে না। আরেকটু আমি শেষ আপনাকে করি। বলছি যে ঠিক আছে, বহু জায়গায় কলেজে আসন বাড়ানো হয়েছে, বহু কলেজ সংখ্যায় বেড়েছে, নতুন ইউনিভার্সিটি তৈরি হয়েছে। এবার আপনি যদি বলেন পরিকাঠামো, যে প্রশ্নটা আপনি তুলেছেন সেটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্নের সামনে। বহু ইউনিভার্সিটি তৈরি হয়েছে, তার পরিকাঠামো নেই। কিন্তু এর মধ্যে কোনো রাজনীতি নেই, এটা আমি তথ্য বলছি। না না, এটা তথ্য, এটা ফ্যাকচুয়াল ডেটা। এখন প্রশ্ন হচ্ছে যে এরকম অনেক কলেজ এবং অনেক ইউনিভার্সিটির কলেজের অনেক ডিপার্টমেন্ট দেখা যাচ্ছে যেখানে কেউ আবেদন করছেন না। সমস্যাটা তো সেইখানে। না, এর উত্তর আছে। আপনি দুর্ভাগ্যজনকভাবে গোটা পৃথিবীতেই এখন মানে কি আশ্চর্য ব্যাপার, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স পড়ার আগ্রহ হারিয়ে ফেলেছে লোকে, আর আমাদের এখানে তো ভয়ানক হারিয়ে ফেলেছে। আপনি দেখবেন কিছু সাবজেক্টে লোকে আসতে চায়, কিছু সাবজেক্টে লোকে আসতে চায় না। এখন যে সাবজেক্টগুলো আসতে চায় সেই সাবজেক্টগুলো সিট বাড়ানো ভালো, যে সাবজেক্টগুলো আসতে চায় না তুলে দেওয়ার কথা বলিনি, তুলে দেওয়া যায়ও না, সম্ভব না, কিন্তু সেগুলোতে অনেক বেশি সংখ্যক ছাত্র এক্ষুনি চলে আসবেন, ভাববার কোনো কারণ নেই। আচ্ছা, আরেকটা কথা বলি, ওই অনলাইন সম্বন্ধে বলছিলেন না, তার ওটা টেকনোলজিক্যালি কতটা দুঃসাধ্য বা কতটা শক্ত, ওটা আমাদের এখন মানে গত 20 বছর ধরে আমাদের যেরকম সফটওয়্যারটা চলছে, মানে নানা রকম জায়গায় নানা রকম সফটওয়্যার চলছে, মানে এনআইসি সমেত, তো ওটা কয়েক দিনের মামলা। 12 বছর 13 বছর দূরের কথা, হার্ডলি কয়েক দিনের মামলা। আমি এটা খুব দায়িত্ব নিয়ে বলছি, মানে কারণ আমি কয়েকদিনের মধ্যে এটা করা যায়, হ্যাঁ, এই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে কয়েকদিন লাগে। এর মধ্যে কিছু টাকা লাগতে পারে, দ্যাটস ইট, কিন্তু খুব সময় কিছু লাগতে পারে না। যাকে আমি আর ওই নতুন করে ওই বিতর্কে কেন এতদিন সময় লেগেছে, এই বিতর্কে আর নতুন করে যাচ্ছি না। প্রদীপ তো, আমি আপনাকে কাছে ফিরে বলছি, আসবো। এর মধ্যে আমি কোনো রাজনীতি আনি না না, আমি আপনি টেকনোলজিক্যালি একজন বলছি। তথ্য প্রযুক্তিবিদ একেবারেই হিসেবে তাই। যেটা ফ্যাক্ট একেবারেই সেটা তাই। বলেছেন, ওই- এবং ওই- আপনাকে আমি সেই ভূমিকাতেই রেখেছি আজকের টেবিলে। 1,52,000 অ্যাপ্লিকেশনই করেনি হায়ার এডুকেশন করতে। না, এটা যদি আপনি মানে সিম্পলিফাই করেন না না, সিম্পলিফাই করে আলোচনা করতে গেলে বেশি স্তর কিন্তু আমি আছে। যে পয়েন্টটা তার আপনার সামনে আগের রাখতে বছর, চাইছি, মানে গত বছর আপনার একটু ধারণা যদি পায়, আপনি তো তথ্য নিয়ে বলছেন যে 1,25,000 বা 52,000 করেনি অ্যাপ্লিকেশন। গতবার কত অ্যাপ্লিকেশন হয়েছিল পুরো ভারত পশ্চিমবঙ্গ ব্যাপী, যদি আপনি তথ্যটা তুলে দেন তাহলে আমাদের আলোচনা করতে সুবিধা হবে। আমি চিন্তা করে দেখুন। না না না, এক মিনিট, এই ধরনের ডেটা তখনই পাওয়া যায় যখন ইউনিফাইড অ্যাপ্লিকেশনের না, আমি কি বলছি, যখন বলছি, অফলাইনে হচ্ছে আমি বলছি তখন তো ভর্তিটার collect করতে কথা, হবে। আমি বলছি ভর্তিটার কথা। আমার পয়েন্ট হচ্ছে ভর্তি। পুরো পশ্চিমবঙ্গ ব্যাপী এনইপি যখন শুরু হলো, সেই এনইপির কনটেক্সটে, ইনফ্রাস্ট্রাকচারের কনটেক্সট আমরা ডিবেট করেছি। সেই ডিবেটেরটা বাদ দিয়ে যদি বলি এনইপিতে রাজ্যের ভূমিকা নিয়ে কি কথা, কেন্দ্র কিভাবে এনইপিটা চালু করলো, এগুলো অনেক ডিবেট হয়ে গেছে। সেই ডিবেটে বিমল স্যার কি উত্তর দিয়েছেন সবাই জানেন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে তাহলে এনইপির কনটেক্সটে কত ছাত্র গত বছর পশ্চিমবঙ্গ ব্যাপী ভর্তি হয়েছিল, এই তথ্য নিশ্চয়ই সবার কাছে এই থাকবে। তথ্য তো সবার কেন 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 সবার কেন কাছে থাকার থেকে বড় কথা, এই তথ্য উচ্চশিক্ষা দপ্তরের কাছে থাকার কথা। আছে তো, সেটাই তো বলছি। তাহলে সেই কনটেক্সটে এবছর যে 5 লক্ষ কত অ্যাপ্লিকেশন পড়েছে, 5,28,000, সেটার রেশিওটা কত একটু যদি তোমরা না, বলে দাও। প্রদীপ্ত, আমি বলবো না, আমি আমি বলবো না দাদা, আমি এটা প্রশ্নটা আমি ওই জায়গা তোমাকে থেকে বলছি তুলছি না। বিইং দ্য অ্যাঙ্কার, এই অনুষ্ঠানের অ্যাঙ্কার হিসেবে আমি অনুরোধ করছি প্রদীপ্ত, যে জনগণকে এটা জানানো, না, তো জনগণের কাছে প্রদীপ্ত, এই বার্তা এক যাচ্ছে মিনিট। যে সেন্ট্রালাইজড পোর্টাল দেরিতে শুরু হয়েছে বলে অ্যাপ্লিকেশন কমে গেছে। না, 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 আমি প্লিজ অনুরোধ করছি এটা সেটাও বলার। নয়, আপনি যেটা বলতে চাইছেন আমি সেটাও বলছি না, কিন্তু আমি যে অ্যাঙ্গেল থেকে ব্যাপারটা দেখতে চাইছি, যদি উচ্চশিক্ষা দপ্তরের কাছে এই হিসেব থাকে যে সব মিলিয়ে আছে তো। 5,30,000 অ্যাপ্লিকেশন পড়বে, তাহলে বিভিন্ন কলেজে, বিভিন্ন ইউনিভার্সিটির এখানে আন্ডারে কথা বিভিন্ন কলেজে 9.5 লক্ষ আসন তৈরি করার কোনো না দরকার না নেই। না, এখানে কথা আছে, কথা 9.5 লক্ষ আসন আমি বাড়াবো কেন? সিস্টেমের সঙ্গে যুক্ত, আমি বলি একটুখানি প্লিজ। আমি কলেজে জয়েন করেছি 2005 সালে, একদম এন্ডে। তখন থেকে আমি সিস্টেমের সঙ্গে যুক্ত। আমি দেখেছি যে কিভাবে কলেজগুলো নিজের টাকা বাড়ানোর জন্য দায়িত্ব নিয়েছি, টাকা বাড়ানোর জন্য, আসন সংখ্যা বাড়ানোর জন্য ইউনিভার্সিটিকে বলে দিয়েছিল, এবং তারপর থেকে আমার পলিটিক্যাল সায়েন্সের 25টা আসন বেড়ে হয়ে গেছিল আজকে 52টা আসনে, এবং আমাকে পড়াতে হচ্ছে 10 থেকে 12টা আসন। উচ্চশিক্ষা দপ্তর না, না, কি শোনো, করছিল? শোনো, এটা এটা কোন সালের উচ্চশিক্ষা কথা দপ্তরের ব্যাপার নয়, এটা উচ্চশিক্ষা দপ্তরের ব্যাপার নয়, এটা ইউনিভার্সিটির ব্যাপার, এটা আইসির ব্যাপার। এইটা কলেজগুলোতে আছে এবং কলেজগুলো সেগুলোকে দেয়, এটা তার মানে আসন বাড়ানোর জন্য। এবং তারপরে এই সরকার আসার পরে সেটাকে পুরনো যে সরকারের নিয়ম ছিল যে ওই এসসি এসটি ওবিসি করার ফলে আরো 10% আসন কম বেশি বেড়ে যায়,
এই হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, যখন ন্যাকের নতুন সমস্যা তৈরি হলো, যেখানে বলা হলো যে টিচার স্টুডেন্ট রেশিওর কনটেক্সটে চিন্তা করতে হবে, তখন আবার কলেজগুলো 2017 সালের পর থেকে বললো যে আসন আছে বাবা সেই থাক, আমি আর 10% করে বাড়াবো না। ফলে এরপরে দেখা গেল আমাদের রাজ্য সরকার, যখন পার্থ চ্যাটার্জি ছিলেন শিক্ষামন্ত্রী, তিনি বলেন কলেজগুলোর আবার সেভিংস কি, কলেজগুলোর আবার ফিক্সড ডিপোজিট কি, ওসব রাখা যাবে না, আমরা স্যাকদের নিয়োগ করছি, আমরা টাকা দিচ্ছি, কলেজকে গেস্ট ফ্যাকাল্টি দিতে হবে না, ফলে ওই ধরনের কলেজের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা হোক। এবার এই সরকার এসে ইমিডিয়েট আবার এই যে থার্ড টাইমে জিজ্ঞেস করলো তোমার কাছে কত ফিক্সড ডিপোজিট আছে, তোমার কাছে কত আছে। এইখানে কলেজগুলো নিজের সম্পত্তি বাড়াতে গিয়ে স্টুডেন্ট ভর্তির সংখ্যা বাড়িয়েছে, তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট বর্তমানে বলুন পড়ছে। বিমল বাবু। না, তোমার আলোচনার মূল জায়গাটা ছিল যে এতগুলো আসন আছে, পাস করেছে হায়ার সেকেন্ডারি এতজন, অ্যাপ্লিকেশন, এই লোকগুলো গেল কোথায়, তাই তো মূল আলোচনা ওই জায়গায় গেলে কিন্তু উত্তরটা পাওয়া যাবে। এটা ঠিকই যে ডাক্তারি ইঞ্জিনিয়ারিংয়ে অল্প কিছু যায়, সবচেয়ে ভালো ছেলেমেয়েরা ওরা যারা কম্পিটিটিভ পরীক্ষা পাস করে তারা যায়। তার সঙ্গে আরেকটা বেসরকারি মেলালে বোধহয় সংখ্যাটা খুব কম নয়, আচ্ছা। সংখ্যা 20-25-এর বেশি বেশি কিছুতেই না। মানে ইঞ্জিনিয়ারিং এ 20-25 হাজার মানে মারাত্মক বাড়ি বললাম আমি। বাড়িয়ে একদম, মানে একদম। বেসরকারি নিয়ে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তাহলে প্রশ্ন, আমি শুধু একজন অ্যাঙ্কার হিসেবে আপনার কাছে আমার প্রশ্ন, আপনার পরিচিত বা আপনার ছেলেমেয়েরা কোথায় পড়ছে? তাহলে ড্রপ আউটটা খুব আমি অন্য একটা অ্যাঙ্গেল জানতে চাইছি, আপনার পরিচিত বা আপনার ছেলেমেয়েরা কোথায় পড়ছে? না, আপনি কিভাবে ব্যাপারটা আমি ব্যাখ্যা করছেন? তারপরে আলোচনাটা করব। আপনার ছেলে কি পশ্চিমবাংলায় পড়ছে না বাইরে পড়ছে? বাইরে ও পড়ছে। দিল্লি ইউনিভার্সিটি। বাস। আমার পরিচিত অন্তত আমার বন্ধু বান্ধবের 80% ছেলে মেয়ে হয় দিল্লি ইউনিভার্সিটিতে পড়ছে, স্যার, নইলে আমার এতে বোন পড়ছে। এখান আমি থেকে শেষ পড়েছে, করি। আমার বোন পড়েছে, আমি first শেষ class করি, আমি হয়েছে। শেষ করি। আমার এক বন্ধু দমদমে থাকে, আমিও গত আপনার বছর পরিচিত। সেও অধ্যাপনা করে। জিজ্ঞেস করলাম তোমার মেয়ে কি নিয়ে পড়ছে? না, আমার মেয়ে জার্নালিজম, পলিটিক্যাল সায়েন্স এগুলো নিয়ে। কোথায়? ও ব্যাঙ্গালোর একটা ইউনিভার্সিটির নাম করলো। আজকেই একজন এবছর একটা আমার স্যার 67,000 ফেসবুক পোস্টে application দেখলাম, আমার করেছে অন্য বন্ধু রাজ্য থেকে, সে সংস্কৃত পশ্চিমবঙ্গে। পড়াতে নিজের মেয়েকে নিয়ে গেছে তিরুপতি। পার্থদার কলেজ 90,000-এর বেশি অন্য রাজ্য থেকে পার্থদার application। ডিপার্টমেন্টে পশ্চিমবঙ্গ, Okay, okay, পার্থদার প্রদীপ্ত। ইউনিভার্সিটিতে পশ্চিমবঙ্গের আমি বাইরে শেষ করি। কতজন পড়ে আরে স্যার? আমি শেষ করি, আমার যুক্তি আছে। কতটা? সংখ্যাটা আমার জানতে যুক্তি চাইছি। আছে। আমি বলছি অর্থাৎ কতটা? আমি শেষ করি, একটা আমি বড় বলছি সংখ্যাটা, অংশ পুরো তারা ইউনিভার্সিটি কিন্তু কতজন বাইরে আছে? যাচ্ছে। কেন বাইরে পুরো যাচ্ছে? ইউনিভার্সিটিতে। এই সেটা পার্থদা রাজ্যের নিশ্চয়ই বলে দেবেন। পরিকাঠামো, এই রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপর, পার্থদা নিশ্চয়ই বলে দেবেন সেটা। বিমল বাবু শেষ করুন। এই রাজ্যের পরিকাঠামো, এই রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপর ওরা কিন্তু আস্থা হারিয়ে ফেলেছে, যার জন্য ওরা সেটা বাইরে আপনাদের চলে মতন যাচ্ছে। লোকেদের জন্য, কারণ দ্বিতীয় আপনাদের কথা, মতন লোকেরা এখানে চাকরি করার পরেও আপনারা মনে করছেন যে এখানে সিস্টেমটা খারাপ। হ্যাঁ। না, তাহলে কি করে হবে? খারাপ বলবো না। তার মানে আপনি তার খারাপের সাথে তার যুক্ত। মানে তুমি কি তার মানে মনে আপনি করো খারাপের সঙ্গে আমরা যুক্ত? ভৃত্য নাকি? বলতে তা পারবো ভৃত্য না। কেন হবেন? তা ভৃত্য ছাড়া তাহলে কি? আপনি কোন তা সংস্কারের খারাপ জায়গায় বলবো না। গিয়েছেন? আচ্ছা, আপনি কোন আমি এবার- সংস্কারের- এবার- আপনি পাঁচ- হেড পাঁচ- খুলে পাঁচ- দিয়েছে, আপনি পোস্ট কলেজ করেন, খুলে আপনি দিয়েছে, সবকিছু করেন। বিশ্ববিদ্যালয় খুলে দিয়েছে, একজন ফুল সেটা টাইম ভালো টিচার নয়। দিয়েছে, আমি বলবো সেটা না। ভালো নয়। আমি বলবো না। আচ্ছা, মানে এক এরা কি মিনিট, ভালো এক করা মিনিট, ভালো নয়? আমরা এক এই মাত্র মিনিট। বলছিলেন infrastructure নেই। প্রদীপ্ত, এখন বলছেন কলেজ প্রদীপ্ত, খুলে দিয়েছে, cooperate, please. ইউনিভার্সিটি খুলে প্রদীপ্ত, দিয়েছে। please cooperate, please cooperate। ইউনিভার্সিটি এক মিনিট, খুলেছে, এক মিনিট, দেড়খানা একটা- টিচার দিয়েছে, একটা এটা বিজ্ঞাপন বিরতি ইউনিভার্সিটি নিয়ে খুলেছে। একটা বিজ্ঞাপন এটা বিরতি বলা নিয়ে আসতে যাবে হবে। না। দেখুন, এক মিনিট, আপনি বিমলবাবু যে জায়গা থেকে ব্যাপারটা ধরতে চাইছেন তা হচ্ছে কোয়ালিটি অফ এডুকেশন আমাদের রাজ্যে কেমন, এই বিতর্কটা আপনি সামনে নিয়ে কোয়ালিটি, আসছেন। ইনফ্রাস্ট্রাকচার আমি- সব দিক দিয়ে আমি- পিছিয়ে গেছি। আমি এখনো সম্পূর্ণ- আনতে হবে। Please, Higher education আমি এর সম্পূর্ণ প্রথম অন্য চারের দিক মধ্যে থেকে আছে, বিষয়টিকে স্যার। দেখবো। তথ্যটা নিয়ে কথা বলুন। এক মিনিট প্রদীপ্ত, আমি একটা সম্পূর্ণ অন্য দিক থেকে এই বিষয়টিকে দেখতে চাই। যে ধরুন 9,50,000-এর কাছাকাছি আসন, যদি 5,30,000 অ্যাপ্লিকেশন পড়ে থাকে, তাও আমি এটুকু আপনাকে নিশ্চিত করতে পারি যে 5,30,000 যে কটা আসনের জন্য অ্যাপ্লাই করেছে সেই আসন কিন্তু 5,30,000 নয়। 5,30,000 অ্যাপ্লাই করেছে 4,22,000 আসনের জন্য। তার মানে 4,22,000 যদি আপনি 9.5 লক্ষ থেকে বাদ দেন, বাকি আসনগুলোর জন্য কোনো অ্যাপ্লিকেশন পড়েনি। তার মানে এই আসনগুলোর পড়ানোর জন্য টিচার আছে, সরকার কলেজ, সরকারি অনেক কলেজের কথা কলেজে হচ্ছে economics সরকার পড়ানোর খরচ করে, application সরকার সেখানে টিচারদের মাইনে দেয়, হ্যাঁ। অথচ সেখানে স্টুডেন্টরাও যেতে আগ্রহী নয়। সেই জন্য প্রবলেমটা এখানে। আমি একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে ফিরি। প্রদীপ্ত, সেইখানে যখন পাবলিক ইন্টারেস্টে ট্রান্সফার করা হয়, বিমল স্যাররাই সবার আগে মামলা করে। প্রদীপ্ত, আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে ফিরি। আমি খুব ইন্টারেস্টিং ডেটা আমাদের দর্শকদের সামনে রাখবো। এবং আমরা কথা বলছি এই বছর থেকে চালু হওয়া অনলাইনের মাধ্যমে সরকারি কলেজ, সরকার পোষিত কলেজে ভর্তি হওয়ার প্রক্রিয়া, এবং প্রক্রিয়ার প্রথম পর্ব সম্পন্ন হওয়ার পর যে পরিসংখ্যান আমাদের সামনে এসছে, সেই পরিসংখ্যান বলছে রাজ্যে বহু আসনে কোনো অ্যাপ্লিকেশনই জমা পড়েনি। একদম পরিষ্কার হিসেব, 9,48,000 আসন অ্যাভেলেবল,
তার মধ্যে 4,22,000-এর জন্য অ্যাপ্লিকেশন পড়েছে। আপনাদের একটা পরিসংখ্যান দেখিয়ে নিই। আমি একটু আগে আপনাদের বলেছি কলেজে মোট আবেদনের সংখ্যা 5,27,781। যদিও ওই 5,27,781 কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা বলছি, একজন 25টা পর্যন্ত অ্যাপ্লাই করতে পারেন, ফলে সব মিলিয়ে অ্যাপ্লিকেশন 34 লাখ, কিন্তু ছাত্রছাত্রী 5,27,781 জন অনলাইনে অ্যাপ্লাই করেছেন। তাদের মধ্যে আসন পাচ্ছেন 4,22,245 জন। অর্থাৎ এটুকু মনে বুঝতে হবে যে এই প্রত্যেকটা অ্যাপ্লিকেশন এই 4,22,245টি আসনের জন্য হয়েছে। বাকি যে আসনগুলো মানে 1,52,518 জনকে আসন দেওয়া গেল না, কারণ তারা যে আসনগুলোর জন্য অ্যাপ্লাই করেছেন সেগুলো ভর্তি হয়ে গেছে, আর যেগুলো ফাঁকা পড়ে আছে সেগুলোর জন্য কেউই অ্যাপ্লাই করেনি। অর্থাৎ এই 4,22,245 যদি এই 9.5 লক্ষ থেকে বাদ দেওয়া হয়, বাকি যা দাঁড়াবে টোটাল আসন সংখ্যা, প্রথম পর্যায়ে কেউ অ্যাপ্লাই করেনি। পার্থবাবু। না, আমি একটা জিনিসই বলছি যে আমাদের উচ্চশিক্ষায় সরকার অনেকটাই খরচ করেন, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে আমি এটা শুধু আমাদের রাজ্যে সরকার বলে বলছি না, গোটা দেশ জুড়েই এই প্রবণতা যে উচ্চশিক্ষায় ডিম্যান্ড এবং সাপ্লাই এই দুটোর মধ্যে হচ্ছে ভয়ঙ্কর রকম একটা মিসম্যাচ কাজ করছে এখন। আমাদের রাজ্যে আপনি যে ডেটাটা দেখালেন যে 9,48,000 আসন রয়েছে এবং সেখানে দাঁড়িয়ে মেরে কেটে অ্যাপ্লাই করেছে 5,27,000 এবং এই মুহূর্তে বিলি বরাদ্দ হয়ে গেছে আসন ওই 4,22,000। তার মানে বোঝা যাচ্ছে যে আপনি এই 9.5 লক্ষ থেকে যদি 5.5 লক্ষ যদি ধরেও নিই, তাহলে এই 4 লক্ষ আসন যেটা ফাঁকা রয়ে গেল এখন, সেটার আসলে কোনো চাহিদা নেই। অথচ এটা সরকার পোষিত একটা শিক্ষার মধ্যে রয়েছে, যেটা কন্টিনিউ করতে একটা সরকারের প্রচুর খরচ হচ্ছে। এটা কিন্তু শুধু কোনো ভৌগোলিক অঞ্চল দিলে বিচার করবেন না যে একেবারে প্রত্যন্ত একেবারে পুরুলিয়ার একটি কলেজে এই অবস্থা, অথচ কলকাতায় ভালো। আমি আপনাকে নাম করছি না, কলকাতা আপনার এখান থেকে ঠিক 5 কিলোমিটার দূরে একটি হার্ট অফ দি সিটিতে তার ইকোনমিক্স ডিপার্টমেন্ট, এত বড় একটা কলেজ, নামকরা কলেজের ইকোনমিক্স ডিপার্টমেন্টের 11 জন অধ্যাপক রয়েছেন, সেখানে ছাত্র ভর্তি হয়েছেন কোনো একটা শিক্ষাবর্ষে 7 জন। ফলে আমি বলছি এটা একটা বাস্তবতা। আমি আপনাকে আরো স্পষ্ট পরিসংখ্যান দিতে পারি। আমি আগেই আপনাদের জানিয়েছি যে 6ই জুলাই ছিল অ্যাপ্লিকেশনের শেষ দিন। 7ই জুলাই কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছিল কত জায়গায় কি অ্যাপ্লিকেশন পড়েছে। এখন তো মেধা তালিকার পরে আমরা এই আলোচনা করছি, কিন্তু 7 তারিখের মধ্যে পরিষ্কার হয়ে গেছিল। তখন দেখা গেছে 7টি কলেজে 4টি বিষয়ে একটা আবেদনও জমা পড়েনি। আমি আপনাদের লিস্ট দিচ্ছি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের 2টো কলেজ, গোপাল ব্যানার্জি কলেজ এবং হীরালাল ভগত কলেজ। গোপাল ব্যানার্জি কলেজে অর্থনীতি বিভাগে কোনো অ্যাপ্লিকেশন জমা পড়েনি। হীরালাল ভগত কলেজে উর্দু বিভাগে কোনো অ্যাপ্লিকেশন জমা পড়েনি। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের একটি কলেজ, বিবেকানন্দ শতবার্ষিকী কলেজ, অর্থনীতি বিভাগে একটি অ্যাপ্লিকেশনও জমা পড়েনি। পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয় মতিঝিল কলেজ, অর্থনীতি বিভাগে একটি অ্যাপ্লিকেশনও জমা পড়েনি। এইবারে এই যে প্রক্রিয়া চলছে। সিধু কানু বিশ্ববিদ্যালয়ের সুভাষ বসু কলেজ, হিন্দি বিভাগে একটি অ্যাপ্লিকেশনও জমা পড়েনি। কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের 2টি কলেজ, পাণ্ডবেশ্বর কলেজে উর্দু বিষয়ে একটি অ্যাপ্লিকেশনও জমা পড়েনি। বনওয়ারিলাল কলেজে বটানিতে একটি অ্যাপ্লিকেশনও জমা পড়েনি। এটাই আপনি যে বাস্তবতাটা তুলে ধরলেন, এইটাই ইনফ্যাক্ট আমাদের রাজ্যের উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা আছেন নীতি প্রণেতা, মন্ত্রিসভা হোয়াটএভার, তাদের ভাবা উচিত এই কারণের জন্য যে, আবারও বলছি যে এই যে ডিম্যান্ড এবং সাপ্লাই এই যে সম্পর্কটা, এটা কিন্তু সময়ের সাথে সাথে পাল্টায়। মানে আজ থেকে 25 বছর আগে যে কোর্সগুলির চাহিদা যেমন ছিল, সমাজের অর্থনীতি যেভাবে পাল্টেছে এখন, ফলে সেই মানে চাহিদাটা পাল্টে যাচ্ছে। ফলে আপনি যে নামগুলো করলেন, আমি নাম ধরে আলোচনা করতে চাই না, কিন্তু একটা হচ্ছে বিষয় তার চাহিদা পাল্টাচ্ছে, একটা হচ্ছে ইনস্টিটিউট তার ব্র্যান্ডিং বদলাচ্ছে। ফলে কোনো একটা সময়, আবার বলছি, কলকাতা শহরের মধ্যে আপনি যদি ধরেন যে একটা বিখ্যাত স্কুল, শতবর্ষের প্রাচীন হিন্দু স্কুল, আপনি সায়েন্সে পড়ার লোক, ছেলে মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে ওখানে এতটাই খারাপ অবস্থা। অথচ অর্থনীতি হঠাৎ করে এতটা অর্থনীতি নিয়ে এখানে ইচ্ছাই নেই অর্থনীতি পড়ার। এখানেই দুটো মডেল আপনার চোখের সামনে, আপনার উদাহরণ আছে। একটাই হচ্ছে অ্যাডিকুয়েট নাম্বার অফ টিচার্স আর প্রেজেন্ট ইন দ্য কলেজেস অ্যান্ড দ্য কলেজ ইজ অলসো ব্র্যান্ডেড কলেজ। আর একটা হচ্ছে কলেজের সেই পরিকাঠামোই গড়ে ওঠেনি, ফলে সেখানে লোকে যেতে ভয় পাচ্ছে বা যাচ্ছে না। এই দুটো ধরনের কলেজেই কিন্তু ছাত্রদের ভর্তির অনাগ্রহ দেখা যাচ্ছে। তাহলে কেন, এই প্রশ্নটা আমি বলছি, যতটা সহজে শুধুমাত্র কলেজের পরিকাঠামো নেই ভর্তি হচ্ছে না, এই যুক্তিটা হচ্ছে যে দিলে আপনি অ্যাড্রেস করতে পারবেন না। আবার কলেজের পরিকাঠামো আছে, এরকম বহু কলেজ আছে যেখানে হচ্ছে বিভিন্ন সাবজেক্টে হচ্ছে খালি যাচ্ছে। তাহলে আসলে আমি বলছি এই চাহিদাটা বুঝতে কোথাও আমি বলছি পলিসি মেকাররা ভুল করছেন। এবং এটা যতক্ষণ না ঠিক হচ্ছে, ততক্ষণ এই রাজকোষের এত কোটি কোটি টাকা আমরা যেটা খরচ করছি,
সেইটাও আমার সম্ভবত হচ্ছে তার প্রপার, আমি বলবো যে হিসাব নিকেশ আমরা যেতে পারছি না। এবং আরেকটা খুব খুব কি বলবো যে অ্যালার্মিং চিত্র, সেটা প্রদীপ তো নিশ্চয়ই রেসপন্ড করবে। দিস ফিগার ইজ বেটার দ্যান লাস্ট ইয়ার। আমি এই কারণে বলছি, গত বছর উচ্চ মাধ্যমিকে যে ছেলে মেয়ে পাস করেছিল সেটা একটা ড্রাস্টিক ফল করেছিল। আপনি যদি দেখেন সাধারণভাবে যা হয়, এবছর উচ্চ মাধ্যমিকে পাশ করেছে যেটা, সেই সংখ্যাটা হচ্ছে আপনি একটু আগে বললেন 7 লাখের কাছা ওপরে একটু। এবার এই যে যারা ভর্তি হলো 6,80,000 হ্যাঁ, যারা ভর্তি হলো না, এই অংশটা, এর মধ্যে একটা বড় অংশ হচ্ছে যে ড্রপ আউট। এবং আরেকটা আমি আপনাকে বলছি, খুব সাম্প্রতিককালে আমাদের এই পশ্চিমবঙ্গেরই একটা বিখ্যাত সংবাদ মাধ্যম পত্রিকা তারা একটা সার্ভেতে দেখিয়েছে 2016 থেকে 24 পর্যন্ত এই সময় 11 থেকে 12-এ উঠতে গিয়ে ফেল করে এরকম ছাত্রছাত্রীর কিউমুলেটিভ সংখ্যা 13 লক্ষ। তার মধ্যে কেবলমাত্র 1,500 ছাত্রছাত্রী রিরেজিস্টার করেছিল যে তারা 12 ক্লাসে পড়তে চায়, বাকিরা কে কোথায় হাওয়া। আমি বলছি যে এই যে হারিয়ে যাচ্ছে শিক্ষার আঙিনা থেকে, এরা কোথায় যাচ্ছে এটাই ইম্পর্টেন্ট। এরা কি সত্যি মাইগ্রেটিং লেবারে পরিণত হচ্ছে? এরা কি সত্যি মাইগ্রেট করে ব্যাঙ্গালোর পড়তে চলে যাচ্ছে? আমি বলছি যে বাইরে পড়তে যাচ্ছে এই চিত্রটাও যদি থাকে, আমি বলি এটাও তাও স্বস্তি বাঙালি হিসেবে। কিন্তু হ্যাঁ, কিন্তু বাঙালি, আমি বলছি ব্যাঙ্গালোর পুনে যাচ্ছে, কিন্তু এই সংখ্যা কত? এটাও বলছে খুব বড় সংখ্যা নয়, উচ্চবিত্ত মানুষদের একটা অংশ কেবলমাত্র যাচ্ছে। আপনি দেখুন, আমরা আমাদের মধ্যবিত্ত আলোচনাটায় আমি একটু পরে আসতে চাইছিলাম। ড্রপ আউটের প্রশ্নটা এখনই তুললেন, ড্রপ আউটের প্রশ্নটা আমি একটু পরে আসি, কারণ ড্রপ আউটের বিষয়টা আমি আমাদের আলোচনার শেষের দিকে রাখতে চাইছি। কারণ এই যে ভর্তি প্রক্রিয়া, তাতে যে ছবিগুলো সামনে এসছে তার মধ্যে আরো কতগুলো খুব ইন্টারেস্টিং জিনিস আছে। সমীরণ বাবুর মতো বিশিষ্ট শিক্ষাবিদ আছেন, আমি একটু ওনার কাছ থেকে একটা ছোট্ট জিনিস জেনে নিই। সমীরণ বাবু, আপনার অভিজ্ঞতার নিরিখে যদি আপনি আমাকে বলেন, আমি আপনাদের দেখিয়ে নিই যে সমস্ত বিষয়ে ভর্তির প্রবণতা অসম্ভব কম দেখা যাচ্ছে এবছর। মানে বিভিন্ন কলেজে যে ডিপার্টমেন্টগুলোতে অ্যাপ্লিকেশন আইদার একটা দুটো অথবা হাতে গোনা কয়েকটা অথবা কোথাও কোথাও পড়ছেই না, তার মধ্যে অন্যতম হচ্ছে অর্থনীতি, বোটানি, খুব ইন্টারেস্টিংলি ইলেকট্রনিক্সে এবারে ভর্তির প্রবণতা অত্যন্ত কম। আর যে সমস্ত বিষয়ে ভর্তির প্রবণতা বেশি, সাইকোলজি, মাইক্রোবায়োলজি, এমনকি ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞানের মতো বিষয়ে, সেখানে তবু ভর্তির কিছু অ্যাপ্লিকেশন পাওয়া যাচ্ছে। কিন্তু অর্থনীতির খুব করুণ অবস্থা। আপনি যদি দিল্লি স্কুল অফ ইকোনমিক্সে দেখেন, এত লোক অ্যাপ্লাই করে, অথচ এখানে এত অর্থনীতি পড়ানোর ব্যবস্থা থাকতো, অর্থনীতি পড়তে আসছে না কেউ। দেখুন, বিষয়ভিত্তিক আলোচনাতে না যাওয়াই ভালো, কিন্তু যেটা বলতে পারি আমি সাধারণভাবে, সেটা হচ্ছে যে একটা হচ্ছে যুগের সঙ্গে তাল মিলিয়ে যে পরিবর্তনটা হয় সেটা একটা হবে। আর এই ক্ষেত্রে যেমন এই মাইক্রোবায়োলজি, এতে যে আমার পশ্চিমবঙ্গে হুদু চাকরি আছে এরকম কিছু নেই, কিন্তু তাহলেও মাইক্রোবায়োলজি পড়লে চাকরি পাওয়া যাবে, একটা পারসেপশন আছে। বায়োটেকনোলজি পড়লে পারসেপশন আছে। ইলেকট্রনিক্সকে আপনি পাবেন না, বিএসসিতে পাবেন না, কারণ বিএসসি ইলেকট্রনিক্সের ছেলেদের বিটেক ইলেকট্রনিক্সের ছেলেদের সঙ্গে কম্পিট করতে হয় চাকরির বাজারটায়। বিটেক ইলেকট্রনিক্সের সিটটাই ফাঁকা আছে, তো বিএসসি ইলেকট্রনিক্সের সিট আপনি কোথা থেকে ভর্তি করতে পারবেন? সুতরাং প্রশ্নই উঠছে না। এবার এই ধরনের এই আলোচনাগুলো আমি করবো না। আর একটা হচ্ছে যে আমার যা না, কিন্তু আমি যেটা বলতে চাই স্যার, যে তাহলে কি উচ্চশিক্ষা দপ্তরকেও চিন্তা ভাবনায় পরিবর্তন আনতে হবে? একটা কলেজে ধরা যাক যে একটা ডিপার্টমেন্টে ছাত্র নেই, ওই ডিপার্টমেন্টে 2 জন শিক্ষক, সেই হিসেবে আমার কাছে আছে। আমি এটা 2023-এর একটা পরিসংখ্যান আপনাদের দিতে পারি, এটাও সংবাদপত্রে প্রকাশিত পরিসংখ্যান। বোলপুর কলেজে ইকোনমিক্সে 2023-এ 1 জন ছাত্র, 3 জন অধ্যাপক, যাদের 5.5 লক্ষ টাকা গড়ে মাস মাইনে, বছরে সরকারের খরচ তাদের পেছনে 66 লক্ষ টাকা। কমার্সে 15 জন ছাত্র, সেখানে 3 জন অধ্যাপক, যদি 1 লাখ টাকা করে মাইনে হয় তাহলে 36 লক্ষ টাকা বছরে সরকার খরচা করছে। পূর্ব বর্ধমানের চন্দ্রপুর কলেজ, কমার্সের ছাত্র 2 জন, শিক্ষক 2 জন ফুল টাইম, 1 জন পার্ট টাইম, বছরে 40 লক্ষ টাকা সরকার সেখানে শুধু মাইনে দিতে খরচা করে। এরকম আপনি যদি রাজ্যে দেখেন, উচ্চশিক্ষা দপ্তর সরকারের এক্সচেকার থেকে তো খরচা হচ্ছে। বলছি, এত সরলীকরণ করা যাবে না। অর্থনীতি খুব 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 প্রফিটেবল, ক্যাশ ক্রপের মতো খুব প্রফিটেবল সাবজেক্ট ছাত্রদের কাছে পড়ার জন্য। মুশকিল হচ্ছে ওরা যখন যেখানে যাবে সেখান থেকে সেই সুযোগটাও দেখতে পাবে কিনা, এই সম্বন্ধে যে বোধ, সেই বোধ অনুযায়ী ও অ্যাপ্লাই করেছে কিংবা করেনি। ঘটনা হচ্ছে দিল্লি স্কুল ইকোনমিক্স সেই জন্যই করে। আমি শুধু অর্থনীতির কথা বলছি না, বলছি যে ডিপার্টমেন্টগুলোতে আপনি যদি বলেন ভর্তি হচ্ছে না কোনো ছাত্রছাত্রী, কিছু সেই ডিপার্টমেন্টে বছরে 40 লক্ষ টাকা সরকারকে খরচা করতে হচ্ছে। যারা টিচার আছেন তাদের, ওই জায়গাটাতে যাবো না, কারণ তারা সেই টিচারদের নিয়ে ঠিক কেমন করে কি করবেন তার বিস্তর আলোচনা। আমি শুধু এটুকুই বলবো যে পাঠ্যক্রমগুলো এমন আছে, এমনকি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং গেলেও তা আপনি দেখবেন ওই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যেমন এখন আর মানে পড়ে কাজ করা যায় না, তেমনই আপনি যে অর্থনীতিটা পড়াচ্ছেন সেই অর্থনীতি পড়ে এখন যে বিরাট সার্ভিস সেক্টর আছে না, তাতে কাজ পাবেন না আপনি।
এখন এবং কিন্তু সেটা ছাত্রছাত্রীরা বোঝে বলেই তারা ওদিকে পা বাড়াতে কি চাইছে। বোঝে বলতে পারবো না, কিন্তু কিছুই বোঝে না এটা আমার কখনো মনে হয়নি। এক্স্যাক্টলি, তাদেরকে আন্ডার এস্টিমেট করা ওভার উচিত না। টাইম এবং সমীরণবাবু যেটা বলেছেন একদম ঠিক, যে আমাদের আরবানাইজেশনের যে টাইপটা পাল্টাচ্ছে, তো আগে শহর ছিল, শহর গড়ে উঠতো শিল্প কেন্দ্রিক, ফলে সেখানে কোর সেক্টরের অনেক বেশি ভূমিকা ছিল ইঞ্জিনিয়ারিংয়ে, ফলে এখন সার্ভিস সেক্টর হচ্ছে যে গাইড করছে এবং বুস্ট করছে, এবং ভারতবর্ষের এমপ্লয়মেন্ট জেনারেশনের হাইয়েস্ট শেয়ার এখন হচ্ছে সার্ভিসেসের। ফলে সেখানে এই পরিষেবামূলক ক্ষেত্রে আপনি যে সাইকোলজি বলছেন, ফ্রিল্যান্স একজন সাইকোলজি পাস করার পর তার যে অপশন আনঅর্গানাইজ সেক্টরে জয়েন করার, সেটা অনেক বাড়ছে। আমি বলছি অর্গানাইজ সেক্টরে কাজ করার আস্তে 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 দিন ফুরিয়ে যাচ্ছে, ফলে এখন অনেক বেশি আনঅর্গানাইজ সেক্টরের লোকে কাজ করছে, ফলে সেটা সম্ভবত একটা কারণ হতে পারে, আমি একমাত্র কারণ নাও হতে পারে, কিন্তু আমি বললাম যে বিরাট রাজনীতি হয়ে যাবে। ভোকেশনাল যে ব্যাপারটা ছিল সেটাকে প্রাতিষ্ঠানিক করা খারাপ না, এখন সেটা আপনি আইটিআই দিয়ে করবেন না এনইপি দিয়ে করবেন, এই বিতর্কের মধ্যে আমি হ্যাঁ, যাবো সে না। তো আমি জানি। এখন অ্যাডভান্স লেভেলে স্কিল ইউনিভার্সিটি কিন্তু- তৈরির কথা হচ্ছে, না, যেখানে ওই ভীষণ যেখানে কথা আমি যাবো পড়ানোর না। বিষয়টাই কিন্তু থিওরি এটা নয়, বলে- স্কিলটাই সেখানে এটুকু মুখ্য। আমি বলতে পারি। কিন্তু আমি যেটা জায়গাটাকে লক্ষ্য করে এই আলোচনাটাকে নিয়ে আমার নিয়ে একটু যেতে বলার চাইছি, ছিল। আমি আসবো আপনার কাছে, কিন্তু প্রদীপ্ত, আমি এটা কোনো রাজনীতির জন্য বা উদ্দেশ্য থেকে বলছি না, যে সরকার তো খরচা করছেন। আমি যে কলেজগুলোর কথা বললাম, ধরো লাভপুর কলেজ, ইকোনমিক্সের ছাত্র নেই, 2 জন অধ্যাপক, মাসে 3 লাখ টাকা বেতন, বছরে তো 36 লাখ টাকা সরকারকে খরচা করতে হচ্ছে। আমি এই শুধু তুমি আমার কলেজের ইনফরমেশনটা তো আমার কাছ থেকে নিতে পারতে, তুমি অন্যদিকে ঘুরছো কেন? আমার কলেজেও ইকোনমিক্সের শিক্ষক নেই, নেই, 2 জন অধ্যাপক রয়েছেন। আমার কলেজেও নেই ইকোনমিক্সের ছাত্র, এবং তাদেরকে যখন আমরা পাবলিক ইন্টারেস্টের জন্য পাঠাবো, তখন বিমল স্যাররা বলবেন যে কেন পাঠানো হলো, তাদেরকে স্বার্থ দেওয়া হলো, তারা তাদের অধিকার পালন করবে, যাও সেটা আলাদা ডিবেট। দেখো দাদা, এআইএসএইচি বলে একটা তথ্য আছে, তুমি সেটাকে একটু সার্ভ করে নেবে, যে অল ইন্ডিয়া সার্ভে অন হায়ার এডুকেশন, এআইএসএইচি তথ্য অনুযায়ী এই মুহূর্তে 4,32,68,181 জন, যেটা লেটেস্ট তথ্য আমাদের কাছে এসছে সেটা হচ্ছে এইটা, যে ভারতে হায়ার এডুকেশনে এনরোল্ড আছে, তার মধ্যে পশ্চিমবঙ্গ ফিফথ। তার মধ্যে এই তথ্যটা আমার নয়, এআইএসএইচির তথ্য। এআইএসএইচির তথ্য কিভাবে হয় বিমল স্যার, পার্থ স্যার, সমীরণ স্যার সবাই জানেন। এখন ড্রপ আউটের কথা পার্থ স্যার তুললেন, অবশ্যই ড্রপ আউট একটা মেজর ইস্যু, কিন্তু মাথায় রাখতে হবে টেকনিক্যাল এডুকেশন, যেটা কিছুক্ষণ আগে সমীরণ বাবু বলেন যে স্কিল এডুকেশনটাকে আপনি কিভাবে দেখবেন। আমাদের এই মুহূর্তে 278টা আইটিআই আছে, 183টা পলিটেকনিক আছে, এবং 2613টি ভোকেশনাল ট্রেনিং সেন্টার আছে। সেখানে পড়ে প্রায় 6 লক্ষ ছাত্রছাত্রী, প্রায় বলছি এটা 4 লক্ষ থেকে 6 লক্ষের মধ্যে ঘোরাফেরা করে, এবং তারা কিন্তু যেটা পার্থবাবু বললেন যে সার্ভিস সেক্টরে তাড়াতাড়ি এইচএস এর পরেই তারা ভাবে যে সার্ভিস সেক্টরে চলে যাব, এবং সেই জন্যই কিন্তু যখন থেকে ওই ডিজিটাল ইন্ডিয়া শুরু হয়েছে 2014-এর পর থেকে, এবং এনএসডিসি শুরু হয়েছে, সেই এনএসডিসি আগে মনমোহন সিং শুরু করে গিয়েছিলেন, তার কনটেক্সটে ডিজিটাল ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া এইসব যখন তৈরি হলো, এই ধরনের জর্জ টেলিগ্রাফ, তারপরে তোমার হচ্ছে অন্যান্য যে সমস্ত ইনস্টিটিউশনগুলো, তারা তাদের সিএসআর শুরু করলো, এবং অদ্ভুতভাবে স্কিল ইন্ডিয়া তৈরি করার জন্য নানান প্রসেস শুরু করলো, তাড়াতাড়ি চাকরি দিয়ে দাও করে এই ধরনের সেক্টরগুলোকে আস্তে আস্তে। এবার আমরা যখন স্কিলের জন্য অ্যাপ্লাই করছি, আমরা যখন ভোকেশনালের জন্য অ্যাপ্লাই করছি, যে আমাদের দাও ভোকেশনাল সেকশন, বলছে না তোমাদের দেয়া যাবে না, আমরা আলাদা সেকশন করতে হবে। এই তো হচ্ছে ভারত সরকারের নীতি। এই নীতি আমি নিজে গিয়েছিলাম ইউজিসিতে, আমরা ইন্টারভিউ দিয়েছি আমার কলেজকে ভোকেশনাল সেন্টার করার জন্য, যে যে জায়গাগুলো আমাদের ফাঁকা রয়েছে সেই জায়গাগুলো কৌশল ভারত এমন কৌশল করে দিল যে আমাদের কাউকে দিল না, সব বেসরকারি জায়গাগুলোকে দিল, আর আমাদের প্রতিষ্ঠানগুলোকে কৌশল ভারতের নামে বসিয়ে রেখে দেওয়ার চেষ্টা করছে। বিমল স্যার উত্তর দেবেন আচ্ছা, নিশ্চয়ই। আমি এই উত্তরটা নেওয়ার আগে একটা ছোট্ট একটা তথ্য আমি প্রদীপ্ত আপনার সামনে রাখতে চাই, যে উচ্চ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মতো আরো যে সর্বভারতীয় বোর্ডগুলো আছে, সেখান থেকে যত ছাত্রছাত্রী বেরিয়ে আসে, তার মধ্যে একটা অংশ স্টেট পড়াশোনা করে কলেজ ইউনিভার্সিটিতে, একটা অংশ ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পড়তে যায়, একটা অংশ বিভিন্ন ক্রিয়েটিভ কোর্স, ভোকেশনাল কোর্সে ভর্তি যায়। তারপরেও সরকারি হিসেব আমি আপনাকে বলছি, আমি কোনো বেসরকারি হিসেব বলছি না, সরকারি হিসেব বলে 30% আর শিক্ষার সঙ্গে সংস্রব রাখে না। সো ড্রপ আউট ইজ ইউ ক্যানট এক্সপ্লেন দ্যাট ওয়ে, যে ড্রপ আউট ব্যাপারটা অত বেশি গুরুত্ব দেওয়ার মতো না। ড্রপ আউট হচ্ছে 30%-এর মতো। আমি বললাম মেজর কনসার্ন, আমার শব্দটা কিন্তু তুমি মিস করে গেছো। ড্রপ আউট ইজ এ মেজর কনসার্ন, এবং রাজ্য সরকার সেটাকে খুব গুরুত্ব দিয়ে দেয়। আমি তোমাকে একটা ছোট্ট কলেজের নাম দিই, আরো একটা ছোট্ট আমি ছোট্ট তথ্যটা দিয়ে দিই। ওই সুন্দরবনের কাছে কামাল হোসেন, কামালদা তার অধ্যক্ষ,
কামাল হোসেন অধ্যক্ষ, তিনি প্যান্ডেমিকের পরে বাড়ি বাড়ি গিয়েছেন, বাড়ি বাড়ি গিয়ে বলেছেন যে চলো ভাই তোমরা আমার কলেজে এসো। এবার বি পেয়েছে কলেজটা, প্রথমবার ন্যাক করলো, নাম ভুলে যাচ্ছি সুন্দরবনের কাছের কলেজটা। সেইখানে কামালদা তার লোকজন নিয়ে, অধ্যাপক নিয়ে বাড়ি বাড়ি ছুটেছেন, খবর হয়েছে যে চলো ভাই তোমরা ফিরে এসো, এসে করো। না স্যার আমরা চাকরি করব, আমাদের ওই স্কিলে যাব, ওই স্কিলে যাব, এই জর্জ ওই দিচ্ছে, ওই অনুদীপ ফাউন্ডেশন ওটা দিচ্ছে, এরকম করে বেসরকারি সংগঠনগুলো সব ওই কলেজগুলোতে আসছে। আমি নিজে ক্যারিয়ার কাউন্সিলিং তারপরেও আমি বলছি যে আমার কলেজে ওই- আমি নিজে দাদা ওইটাকে আমি কলেজে পরিসংখ্যানে নিয়েও- প্রচন্ডভাবে ইনভলভ। ন্যাকের প্রসেস সম্পর্কে আমি যথেষ্ট জানি। আমাদের কলেজ A+ পেয়েছে, হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ এবছর A+ পেয়েছে, পশ্চিমবঙ্গে মেয়েদের কলেজের মধ্যে সব থেকে হাইয়েস্ট নাম্বার পেয়েছে। আমরা গত 5 বছরে প্রত্যেক বছর অ্যাভারেজে 50 জন করে চাকরি দিয়েছি। কি করে দিয়েছি? এই ধরনের যে কৌশল সেন্টারগুলো আছে, স্কিল ইন্ডিয়া সেন্টারগুলো আছে, তাদেরকে হাতে পায়ে ধরেছি, ভাই তোমরা আমাদের সঙ্গে কাজ করে দাও। কিন্তু এইটাই যদি আমাদের দেওয়া হতো তাহলে কিন্তু 50 জনটা 500 জন হতে পারতো। বিমল বাবু, না, এই যে পরিসংখ্যানগুলো দিচ্ছে না, ওই পরিসংখ্যানের অদ্ভুত মজা আছে। ধরো তুমি মাসে 1 কোটি টাকা আয় করো, আমি কিছুই আয় করি না, একটা গড় করে দাও, আমি 50 লাখ টাকা আয় করি। সুতরাং ওই পশ্চিমবাংলা প্রথম 5 জন ওই অঙ্কেই করেছে। আমি একটা কথা বলি, এই যে আমি শেষ করি, অর্থনীতি নিয়ে এই যে অনেক চর্চা হচ্ছে না, অর্থনীতি নিয়ে, কোথাও কোথাও কমার্স নিয়ে, সমস্যাটা আজকে নয়, বিভিন্ন প্রায় 8-10 বছর ধরে এই সমস্যাটা চলছে। ছেলেমেয়েরা ইকোনমিক্সটা পড়তে চাইছে না, অথচ ওই রকম একটা সাবজেক্ট যেটার প্রচুর অ্যাপ্লিকেশন রয়েছে, কেন পড়তে চাইছে না? বহুদিন ধরে বাম আমল থেকেই পশ্চিমবাংলায় মানে সবচেয়ে বড় শিল্পের ভূমিকা গ্রহণ করেছে স্কুলে চাকরি। অর্থাৎ আমি এটা পড়ে স্কুলে একটা মাস্টারি পাবো, তো তা নইলে পড়ে কি হবে? ফলে কমার্স স্কুল সাবজেক্ট নয়, ইকোনমিক্স স্কুল সাবজেক্ট নয়। মাঝখানে পলিটিক্যাল সায়েন্সেও পড়া কমে গেছিল, কারণ হাই স্কুল লেভেলে পলিটিক্যাল সায়েন্স কোনো সাবজেক্ট নেই, সেখানে পোস্ট নেই। এই সমস্যাগুলো কিন্তু বেড়েছে। এক, দ্বিতীয় কথা, যে কলেজগুলোর নামগুলো, যেরকম ধরা যাক ইয়ের কাছে মগরা শ্রীগোপাল ব্যানার্জি কলেজ, অত্যন্ত নামকরা কলেজ, কিন্তু আমি গেছি কলেজে অনেকবার, আমার এক বন্ধু চাকরি করে ওখানে। সেই কলেজে ইকোনমিক্সে ভালো ভালো টিচার রয়েছে, সেখানে ছাত্র পড়ায় না। দমদম মতিঝিল কলেজে অ্যাপ্লাই করছে না, তার কারণ হচ্ছে সাবজেক্ট, ওটা কলেজের ব্যাপার নেই, সাবজেক্টটার প্রতি একটা অনীহা চলে এসছে, কারণ ওইটা পড়ে কি না, না, করব। এটা তো একটা দিক বিমল বাবু, একটা দিক। আর একটা বড় দিক হচ্ছে যে অনেকে ভর্তিই হচ্ছে না। আরে Drop ভর্তি out। এই কারণেই হচ্ছে না। Drop out। অর্থনীতি আমি যে সেখানে বললাম হয়তো না, বলি যে উচ্চ মাধ্যমিক থেকে কলেজ এই পর্যায়ে 30% একটা হিসেব কথা পাওয়া যাচ্ছে বলি। না। আমি আপনাকে কলেজের সবচেয়ে বেশি অ্যাপ্লিক্যান্ট থাকে আর্টসের সাবজেক্টে ইংরেজিতে, কারণ তারা জানে ইংরেজিটা পাস করলে অন্তত একটা স্কুলে অ্যাপ্লাই করতে পারবো। এখন স্কুল চাকরি পশ্চিমবাংলায় মোটামুটি প্রদীপ্তরা কি কাণ্ড করেছে সকলে জানে, ওটাকে মোটামুটি বিক্রি বাটা করে দিয়েছে, মানুষ সেটা থেকে এখন উল্টো দিকে দৌড়চ্ছে। অর্থাৎ পশ্চিমবাংলার গোটাটাই হচ্ছে নেতৃত্বহীনতা, অসততা, গোটা শিক্ষা ব্যবস্থাটাকে ছেয়ে গেছে। ফলে এখানে যত গলাবাজি করি না কেন, আসল জায়গা দূর না করতে পারলে আমরা কিচ্ছু না করতে না, পারবো কিন্তু না। সমস্যাটা আমি যে বিষয়টাকে নিয়ে আলোচনা করতে চাইছি, আপনি যেটা বলছেন সেটা একটা অন্য বিতর্কের বিষয়, সেটা একটা রাজনৈতিক বিতর্কের বিষয়। কিন্তু আমি কেন? আরো শিক্ষার বিতর্ক। আমি আরো অনেক গভীরে যেতে চাইছি বিমল বাবু। আমার কথা হচ্ছে যে বর্তমান যে ইনফ্রাস্ট্রাকচার আছে, বর্তমানে যা যা আমরা কলেজে ইউনিভার্সিটিতে পড়িয়ে শেখাই, তার ওপরে ছাত্রছাত্রীদের অনীহা তৈরি হচ্ছে কিনা। যদি ড্রপ আউট হয় তাহলে তার অন্যতম কারণ মানুষ পড়াশুনো শিখবে কি জন্য? রোজগার করে একটা ভদ্র জীবন যাপন পরে করার যাবে। জন্য। একটা লাইন অ্যাড করে দিই, এই তো এর সঙ্গে একটু অ্যাড করে দিতে পারতে, পরে একটা আলোচনা আমাদেরই না হয় ডেকো। তুমি পাশাপাশি রেখো প্রাইভেট কলেজ এবং ইউনিভার্সিটিতে ভর্তি এবং তার হার, এবং সরকার সেটা তো পোষিত বা কেন্দ্র সরকারি সরকার কলেজ চাইছে। কাছাকাছি কেন্দ্র সরকার তো রেখে সেটাই দেখো চাইছে। দেখি একই লোক সে হয়তো মাসে 5,000 টাকা খরচ করে একটি প্রাইভেট কলেজে ছেলে মেয়েকে ভর্তি করছে, আমার কলেজে বিনা পয়সায় প্রায় পড়ানো, আসছে না কেন? উত্তরটা নাও। আমি দেবো স্যার, আমি দেবো। আমাকে উত্তরটা প্রশ্ন নাও। করেছে তো, আমি থ্যাংক ইউ স্যারকে বলবো, এই স্যারের এই রেকর্ডিংটা পার্থদা প্লিজ নরেন্দ্র মোদীর দপ্তরে পাঠিয়ে দেবেন, শিক্ষা দপ্তরে। যে নরেন্দ্র মোদীর দপ্তর যেভাবে কৌশল ভারতের কথা বারবার বলছি আমি, স্যার নিশ্চয়ই জানেন। না না, শুধু কৌশল কেন, কথা ঘোরাচ্ছি কেন? এটা তো বেসরকারিকে দিয়ে দিয়েছেন আপনারা। স্কিল ইন্ডিয়া বেসরকারিকে দিয়ে দিয়েছেন, এনএসডিসি কে আপনি বেসরকারি দিয়ে দিয়েছেন। আপনারা চাইছেন বেসরকারি করুন, আপনারা আচ্ছা, এক মিনিট, প্রদীপ্ত, ইংরেজি পড়তে কৌশল ভারত লাগে। বিমল বাবু প্লিজ প্লিজ প্লিজ, প্রদীপ্ত, আচ্ছা Employability একটা জিনিস, is all about প্রদীপ্ত প্লিজ প্লিজ, চাইছেন employability করতে। প্রদীপ্ত নিজের এক মিনিট, বুঝতে হয়, আপনি মানতে আপনি হয়। বেসরকারি বেসরকারি পরিকাঠামোর প্রশ্ন পশ্চিমবঙ্গ আনলেন। কি সেটা এক মিনিট প্রদীপ্ত, বেসরকারি ব্যর্থতা কলেজ, মানতে হয়। বেসরকারি আমার কলেজের পশ্চিমবঙ্গ কি প্রশ্ন সেটা আনলেন। different? আমি এই প্রশ্নটা রাখছি। আমি বলছি বিষয়টাকে
আমি যদি আরো গভীরে যাই তাহলে এটা একটা আলাদা বিতর্ক, এটা নিয়ে বিতর্ক হতে পারে যে বেসরকারি পরিকাঠামোকে প্রমোট করা হচ্ছে কিনা। প্রদীপ্ত বলবেন এটা কেন্দ্রীয় সরকারের নীতি, আপনি বলবেন রাজ্য সরকারের নীতি, যেটা আপনি বলেছেন রাজ্য সরকারের এক মাস নীতি বলেনি, ব্যর্থতা, আপনি বলছেন অপদার্থতা। 1 মাস 9 দিন পরে কেন চালু হলো অনলাইন ভর্তি, তখন ব্যর্থতা। না ব্যর্থতা না, আপনার ইঙ্গিত ছিল যে এটা অ্যাডভান্টেজ হতে পারে, হতে পারে। আপনি ইঙ্গিত করেছেন, আমি সেটা বলছি না। আমি বলছি ধরুন সরকারি কলেজে ভর্তির পরে ড্রপ আউট, তাহলে ড্রপ আউটটা যে শুধুমাত্র বেসরকারি সরকারির বিতর্ক নয়, ড্রপ আউট হচ্ছে সে অনেক পড়ে লাভ নেই, আমি তো পড়বো, মানুষ তো আমাকে রোজগার করতে হবে, আমার সংসার চালাতে হবে, আমি পড়ে কি হবে। লাভপুর কলেজে, রামপুরের শম্ভুনাথ কলেজ প্রথম সেমিস্টারে রেজিস্টার করা 900 জন ছাত্রছাত্রীর মধ্যে দ্বিতীয় সেমিস্টারে ফর্ম ফিল আপ করেননি 150 জন। তারা তো গভর্নমেন্ট কলেজে অপ্ট করে ভর্তি হয়েছিল, একটা সেমিস্টার কমপ্লিট করে সেকেন্ড সেমিস্টারে ইন্টারেস্ট দেখাচ্ছে না। পার্থবাবু বিষয়টা কিন্তু এরকম নয় যে সে ওইখান থেকে একটা বেসরকারি কলেজে চলে গেছে সেকেন্ড সেমিস্টারে, না না, কলেজের সঙ্গে আর তার কোনো সম্পর্ক নেই। আমি বলছি যে শিক্ষা ব্যবস্থার মালিকানা সরকারি না বেসরকারি তা দিয়ে ড্রপ আউট ব্যাখ্যা করা যাবে না। এই কারণের জন্যই যে আমি যে পেশার সাথে যুক্ত ইঞ্জিনিয়ারিং, তাতে ভারতবর্ষে ধরে নিন যে এই এখন 16 লক্ষ এনরোলমেন্ট হয়, হ্যাঁ। ফলে এই যে বিপুল পরিমাণ, এবং এই সংখ্যাটা আস্তে আস্তে কমছে, এবং এককালে হচ্ছে ইঞ্জিনিয়ারিং পেশাকে খুব কুলীন পেশা হিসেবে ধরা হতো, একেবারে বাবা মায়ের ছেলের স্বপ্ন চোখে ছিল যে একেবারে ইঞ্জিনিয়ারিং পেতেই হবে, জয়েন্ট ক্র্যাক করতেই হবে। সেই দিন আস্তে আস্তে যাচ্ছে। এখন ড্রপ আউটটা ঠিক হচ্ছে না, ইঞ্জিনিয়ারিংয়ে ছেলেই ভর্তি কম হচ্ছে। মানে আমাদের রাজ্যেও দেখবেন অর্ধেক 50% আসনে ভর্তি হয়, 50% হয় না, গোটা দেশেও তাই। তার একটা কারণ হচ্ছে যে এই যে শিল্পের মন্দা, চাকরি নেই, অর্থাৎ আমি ইঞ্জিনিয়ারিং পড়ে কি করব, একইভাবে ভূগোল পড়ে কি করব, অর্থনীতি পড়ে কি করব, এই প্রশ্ন আসতেই পারে তার মধ্যে, আশা কোনো অসঙ্গত কিছু নয়। অথবা ভর্তি হওয়ার পর সে ড্রপ আউট হচ্ছে। ফলে এখানে হচ্ছে যে ড্রপ আউটের মানে আমি আপনাকে ডিফাইন করতে হবে এইভাবে। আর একটা ধরনের ড্রপ আউট কীরকম হচ্ছে, যেটা প্রদীপ্তর আমার মনে হয় একটু আত্মবিশ্লেষণ করা দরকার, বা প্রদীপ্তদের। ধরে নিন যে 2011-12 সালে হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল 10 থেকে 11 লক্ষের কাছাকাছি, মাধ্যমিক 12 লাখ প্লাস। সেই সংখ্যাটা উত্তরোত্তর গত 10 বছরে হচ্ছে কমেছে, কমতে কমতে গত বছর তো 6 লাখে গিয়ে দাঁড়িয়েছিল, এবার একটু বেড়েছে, 7.5 লাখ গেছে। না 7 পেরোয়নি, 86। না না 7.24 না, টোটাল পরীক্ষা দিয়েছে হয়তো 7-এর উপরে। আগের গুলো না আমি বলছি যে আপনার হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছিল 7 লাখের ওপরে, পাস করেছে 86। হ্যাঁ 86। ফলে এই সংখ্যাটাও যদি আমি একটা প্রামাণ্য সংখ্যা ধরি যে দোজ হু অ্যাপ্লাইড, তাহলেও আমি বলছি যে এই যে 9 লক্ষ আসন কেন তৈরি হয়েছিল না, এইটা বুঝবেন যে 12 লক্ষ ছাত্রছাত্রী যদি পাশ করে 12-এ, তাহলে তাদের জন্য 9 লক্ষ আসনটাই আসলে প্রয়োজন ছিল। কিন্তু এখন যদি ছাত্রছাত্রীর সংখ্যা কমতে কমতে 12 লাখ থেকে উচ্চ মাধ্যমিক সেটা কমে চলে আসছে 7 লাখ 6 লাখ, তাহলে সেই আসন ভরবে না। এবার বলছি ডেমোগ্রাফিক সিচুয়েশন ভেরি ইন্টারেস্টিং, যে আপনি গত 10-12 বছরে, আবার বলছি এটা রাজ্যের না গোটা দেশ জুড়ে এই প্রবণতা, যে 35 বছরের নিচে ছেলেমেয়ের সংখ্যা, লোকের সংখ্যা হচ্ছে যে 2/3 অফ দি হোল পপুলেশন। ফলে ইয়াঙ্গার পিপুল আর মোর ইন নাম্বার, অথচ হায়ার সেকেন্ডারি পাস করছে কম লোক, হায়ার সেকেন্ডারি পড়তে যাচ্ছে কম লোক, কলেজে যাচ্ছে কম লোক। আপনি এই ফ্যালাসিটাকে ব্যাখ্যা করবেন কি করে? তাহলে বুঝতে পারবেন একটা জিনিস, যে পড়াশোনা করে আমার ভবিষ্যৎ খুব যে উন্নত কিছু হবে, অর্থাৎ সেই ভাবনার মানুষ ভাবছে না। কোন কারণে ভাবছে না সেটা আর একটু বড় বিষয়। দেখুন আমাদের হাতে আর সময় নেই, আমাদেরকে থামতে হবে। এখানে সমীরণ বাবুকে আজকে আমরা পেয়েছি। সমীরণ বাবু, আপনার কাছে আমি জানতে চাই, অ্যাজ অ্যান এক্সপার্ট, এতদিন আপনার শিক্ষা জগতে কাটিয়ে আপনার অভিজ্ঞতা থেকে আপনার কি মনে হয় যে এই যে আমাদের এই ট্র্যাডিশনাল ইতিহাস, ভূগোল, বিজ্ঞান পড়ানো, বিশেষ করে কলেজ লেভেলে, এই জায়গায় কোনো একটা ড্রাস্টিক চেঞ্জ আনা দরকার? পাঠ্যক্রমের পরিবর্তন তো নিশ্চিতভাবে করতে হবে, যাতে অন্তত যে কোর্সগুলোতে খুব দাবি আছে সেই কোর্সগুলোতেও লোকে ভর্তি হতে পারে, সেটা বোঝাতে হবে, সেটা বোঝবার মতো একটা পরিস্থিতি তৈরি করতে হবে। সেটা আপনি ঠিকই বলেছেন। আর গ্রস এনরোলমেন্ট রেশিও খুব খারাপ, সব গোটা ভারতবর্ষই খারাপ, 30-40%। না মানুষ যে ট্র্যাডিশনাল আমি না এটা ঠিক নয়। আমার মনে হয় হায়ার সেকেন্ডারি পরে আবার যদি বলেন এডুকেশনের জায়গা থেকে দাঁড়িয়ে আমি যেটা বলতে পারি, এই যে পরে আর বেশি পড়তে চাইছে না, এটা বা এই যে ইঞ্জিনিয়ারিং পড়তে চাইছে না, 30,000 সিট থাকা সত্ত্বেও 15,000 ভর্তি হচ্ছে, এটা ওদের এক ধরনের প্রুডেন্স, এক ধরনের উইজডম, এক ধরনের জ্ঞানের প্রমাণ দেয়। ওরা জানে যে এটা করে কোনো লাভ হবে না, তাই খরচ তুমি করবো কেন। এইখানে ওরা জানে যে সবাই হায়ার সেকেন্ডারি পড়ে, সবাই বিএ বিএসসি করে, সবাই পিএইচডি করে একটা বিশাল কিছু সমাজ তৈরি হওয়ার কোনো কারণ ছিল না। অর্থাৎ এদের চাকরি বাকরি করার ব্যবস্থাগুলো বেশি করে করতে পারলে বেশি ভালো হয়। সবাইকে নিয়ে আপনার হায়ার সেকেন্ডারি বিএ বিএসসি পড়ানো কোন দেশে হয় তাও আমি জানি না, আর কত বেশি হয় তাও আমি জানি না, জানি যেটুকু সেটুকু হচ্ছে উল্টোটাই জানি। সুতরাং
ওই ব্যাপারটাও আমার মনে হয় আমি ন্যাচারালি মানে আমরা একটা ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছি ছাত্রছাত্রী, জনগণ এবং দেখুন পছন্দ আমাদের হাতে সময় যেহেতু শেষ, আমাদের এখানে থামতে হবে। এই ধরনের আলোচনা সাধারণভাবে কোনো একটা নির্দিষ্ট কনক্লুশনে গিয়ে থামে না। আমরা নজর রাখবো, দরকার হলে এ নিয়ে আবার বসবো। একটু আগে বিমলবাবু বলছিলেন যে আরেকটা এরকম আলোচনা হোক, আমরাই আসবো। সেরকম সুযোগ হলে নিঃসন্দেহে আবার এই বিশিষ্ট শিক্ষাবিদদের নিয়ে আমরা এই আলোচনায় বসবো। কিন্তু আজকে আমাদের এখানে থামতে হবে, সময় শেষ। অনেক ধন্যবাদ পার্থবাবু, বিমলবাবু, সমীরণবাবু, প্রদীপ্ত, আপনাদের আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদেরও। দেখছিলেন এই সময়, আপনারা দেখছেন NK TV বাংলা।